হ্যাঁ, শুরু করো। আসসালামু আলাইকুম। জি স্যার, আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজ 14ই ডিসেম্বর। আপনারা জানেন যে আজকের দিনটি আমাদের জাতির জন্য একদিকে শোকের, আরেকদিকে আমাদের জাতীয় চেতনার সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর দোসররা আমাদের দেশের সূর্য সন্তানদের তারা ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে তারা হত্যা করেছে। আপনারা সবাই জানেন সেটি। এবং এই বুদ্ধিজীবী দিবসে আমরা সকলের প্রতি বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে আমরা শত শহীদের যে স্বপ্ন, একটি দারিদ্র মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের পথে আমরা যে কাজ করে চলেছি, তাদের প্রেরণায় সেই প্রেরণার প্রত্যয় পুনর্ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলবো। আপনারা জানেন যে গত দিনে একটা আলোচনা শুরু হয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই যে শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মদানের মধ্য দিয়ে এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ অর্জন করলাম, সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেই রূপরেখার আলোকেই আমরা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিকে অগ্রসর হচ্ছি। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, সরকারের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ ডক্টর শামসুল আলম, যিনি আমাদের দেশের ষষ্ঠ এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আজকে তার হাতে পরিণত হতে যাচ্ছে। সেই 21শে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর শামসুল আলম, তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। তিনি তার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মৎস্য খাত এবং গবাদি পশু কতখানি জায়গা জুড়ে আছে, তারা সেটা কিভাবে স্থান পেয়েছে এবং সেখানে আরো কি করা প্রয়োজন, সেই বিষয়েও উনি মতামত নিতে চান। তিনি যা ভেবেছেন সেটি জানাতে চান এবং আরো কি করা প্রয়োজন সেটি আপনাদের কাছ থেকে জানতে চান। এবং সেই জন্যই বিসেফ ফাউন্ডেশন আজকে সেই আলোচনাটির সূত্রপাত করেছে। আশা করি আপনারা থাকবেন এবং মতামত দেবেন। ডক্টর শামসুল আলমের সঙ্গে আজকে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের দেশের আরেকজন বরেণ্য ব্যক্তি, প্রফেসর ডক্টর মদন দে। প্রফেসর ডক্টর মদন দে সম্পর্কে আজকে আমাদের সঞ্চালক হয়তো আরেকটু বেশি বলতে পারবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর সৈয়দ আরিফ আজাদ। আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কিছুক্ষণের মধ্যেই হয়তো জয়েন করবেন যে কোনো মুহূর্তে। তার প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে ডক্টর সেলিম ডিপার্টমেন্ট অফ লাইভস্টক থেকে যুক্ত হয়েছেন। সেলিম সাহেব, নিশ্চয়ই আপনার পরিচয় আপনি একটু বিস্তারিত তুলে ধরবেন যদি আপনি কথা বলেন। মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। দর্শক মন্ডলী, আজকে আলোচনাটি সঞ্চালনা করবেন কৃষি অর্থনীতিবিদ, বিসেফ ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, এবং আমাদের সঙ্গে নিঃসন্দেহে যুক্ত আছেন আমাদের সভাপতি কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে শাকিল আহমেদ সাহেব যুক্ত হয়েছেন এবং সকলে আরো বন্ধুরা হয়তো যুক্ত হবেন। আমি আমাদের সঞ্চালক প্রফেসর নজরুল ইসলামকে অনুরোধ করছি আলোচনাটি শুরু করার জন্য। স্যারের মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। নজরুল স্যারের মাইক্রোফোন মিউটেড। জি স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব আতাউর মিটন। আমি শুরুর আগেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে 14ই ডিসেম্বর 1971 সালে 14ই ডিসেম্বরে বর্বর হানাদার বাহিনী আসলে যারা এই বদর বাহিনী এবং আল বদর বাহিনী যারা আমাদের মেধাকে শূন্য করার জন্য ধরে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকেও আমি স্মরণ করছি। আমি আহ্বান জানাচ্ছি আজকে বক্তা এবং আমাদের আলোচকদেরকে। আমরা ষষ্ঠ পঞ্চম বার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা, বিশেষ করে কৃষি এবং খাদ্য এবং নিরাপদ খাদ্য নিয়ে কথাবার্তা এখানে আমরা শুনবো আমাদের প্রধান অতিথি জনাব শামসুল আলম সাহেবের কাছ থেকে। গত বৃহস্পতিবারে একটু যদি আমরা মাইক্রোফোনটা বন্ধ করে রাখি তাহলে একটু ওদের নয়েজ, সবাই একটু বন্ধ করে রাখি, যারা কথা বলবেন তারা যদি মাইক্রোফোনটা অন করে কথা বলেন তাহলে একটু নয়েজটা মিনিমাইজ হবে আর কি।
তো অষ্টম পঞ্চবার্ষিকী খসড়া পরিকল্পনা চূড়ান্ত হতে যাচ্ছে, তার আগের মুহূর্তে আমরা জনাব শামসুল আলমকে পেয়েছি। আমরা কৃষি এবং নিরাপদ খাদ্য নিয়ে আমরা কথাবার্তা শুনছি। প্রথম পর্ব হয়ে গেছে আমাদের। হিসেব ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে নিরাপদ খাদ্যটাকে কিভাবে নিশ্চিত করা যায় আর কি। সেই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গেলে কি করণীয় আছে সেটা পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় কতটুকু অন্তর্ভুক্ত হচ্ছে, এবং অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনাতে কি ধরনের চ্যালেঞ্জ আছে, কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে আমরা ক্রপের ব্যাপারে গত সপ্তাহে শুনেছি। আজকে আমরা এটা তৃতীয় পর্বে এটা শেষ হবে। দ্বিতীয় পর্বে আমরা শুনবো গবাদি পশু এবং মৎস্য নিয়ে, বাংলাদেশে গবাদি পশু ও মৎস্য নিয়ে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি ডক্টর শামসুল আলমকে আহ্বান করছি ওনার বক্তব্য শুরু করার জন্য। উনি আমাকে ওনার বক্তব্যের জন্য স্লাইড পাঠিয়েছেন, আমি সেই স্লাইডটাকে একটু শেয়ার করব। উনি যখন বলবেন তখন আমি সেই স্লাইডটা মুভ করবো আর কি। আমি স্লাইডটা একটু শেয়ার করি। আমাকে আশা করি আমি স্লাইডটা শেয়ার করতে পারবো, কারণ আমি একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এখানে দেখছি। আমাকে বারবার ওই ইয়ের থেকে গুগল অ্যাকাউন্ট নাই বলে আমাকে নোটিশ দিচ্ছে আর কি। আশা করি ঠিক হবে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? ঠিক আছে স্যার, পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ আমি ফার্স্ট স্লাইড, হ্যাঁ ঠিক আছে, এটা ধরে রাখো। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আমি এটাতে যাওয়ার আগে আমি একটু আমার ইয়েটা ওই মাইক্রোফোন অফ করে রাখতে হবে। যদি আমার এখান থেকে কোনো নয়েজ হয়, আপাতত কোনো নয়েজ নাই, আশেপাশে একটু নয়েজ হয়, কারণ আমি এখন কিন্তু যখন আমি স্ক্রিন দেখাই, এই স্লাইড দেখে, তখন কিন্তু আমি আর কোনো কিছু দেখতে পাই না আর কি। হ্যাঁ, সুতরাং ওই স্ক্রিন থেকে আউট হয়ে তারপরে আবার ইন করতে হবে যদি আমি আমার মাইক্রোফোন অন করতে হয়। তো আমি চাইবো যে কোনো ইন্টারাপ্ট না করতে আর কি। স্যার আপনাকে কিছু করতে হবে না, যদি নয়েজ হয় আমি কন্ট্রোল করব স্যার। আপনি তাহলে আমাকে অন অফ করে দিয়েন আর কি। হ্যাঁ, আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি না। আমি ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আহ্বান করছি জনাব শামসুল আলমকে তার বক্তব্য। শুভ সন্ধ্যা বাংলাদেশ থেকে, এবং আজকের এই আলোচনার উদ্যোক্তা বা আয়োজক হচ্ছে বি সেফ, আপনারা জানেন। তার সভাপতি ডক্টর জয়নুল আবেদিন, আমাদের দেশের প্রবীণ কৃষি বিজ্ঞানী। আতাউর রহমান মিটন, একজন সক্রিয় কৃষিবিদ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমেরিকা থেকে। তার জন্য সময়টা কতটা অনুকূল জানি না। ডক্টর মদন মোহন দে, আমাদেরই ছাত্র এবং প্রিয় ছাত্র, এবং এর সঙ্গে যারা আমাদের আজকে মডারেট করছেন, আমার বন্ধু ডক্টর নজরুল ইসলাম, তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আয়োজন করার জন্য। আমার খুবই কি বলবো, এটা বলাটা বারবার কেমন শোনা, ব্যস্ততার মধ্যেও রাজি হয়েছি, কারণ বিসিএফকে আমি অত্যন্ত উচ্চ দৃষ্টিতে দেখি, এবং এখানে যারা প্রফেশনাল আছেন তাদের জন্যই আমি আসলে সম্মত হওয়া। তো একটা অংশ আমি এর আগের বার বলেছি, আমরা সে অংশ যারা শুনেছেন আসলে এটা বৃহৎ কৃষি, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা, এই সামগ্রিক মিলে আমাদের কৃষিখাত, জলবায়ু পরিবর্তন হচ্ছে এর সঙ্গে, তারই অংশ বিশেষ বলা সম্ভব। আমাদের মূল পরিকল্পনাটির খসড়া, চূড়ান্ত খসড়া বলতে পারেন, 951 পৃষ্ঠা এখন পর্যন্ত। তো 951 পৃষ্ঠার পরিকল্পনা তো আর আপনাদের কাছে পেশ করার সুযোগই নেই। আমি কৃষিরও পুরো অংশটা 3টা পর্বে আপনাদের কাছে উপস্থাপন, এক অংশ হয়ে গিয়েছে ক্রপস, যেটা এর সঙ্গে আমাদের ফরেস্টও গিয়েছে গত টাইমে। তো আজকে যেটা, সেটা হলো আমি লাইভ স্টক, ফিশারিজ, মূলত এই দুটাকেই আমি বলতে চাইব একেবারে সীমিত পরিসর। যদিও আমার এই চ্যাপ্টারটি হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরীক্ষায় ক্রপ, লাইভ স্টক, ফিশারিজ, ফরেস্ট, ওয়াটার রিসোর্স, সেফ ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি। এইটা হলো আমার বৃহৎ কয়েকটি চ্যাপ্টারে কৃষি রিলেটেড আমাদের ইয়েটা অধ্যায়গুলো। তার মধ্যে আজকে যদি লাইভ স্টক, ফিশারিজ আসবো, তার আগে আমি কৃষি সম্পর্কে একটা মোটা দাগে ধারণা দিয়ে আমি এগোবো। লাইভ স্টক এবং ফিশারিজ আমরা কি লিখেছি।
প্ল্যান অবশ্যই একটি অপারেশনাল, প্রয়োগযোগ্য এবং অ্যাসপিরেশনাল ডকুমেন্ট, একটা লক্ষ্যাভিমুখী দলিল। এটাতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা, বিশ্লেষণ, গবেষণা ফলাফল ব্যাখ্যা অতটা থাকা সম্ভব না। সকল মন্ত্রণালয় আগামী 5 বছরে তারা মোটা দাগে কি করবেন তাদের বাজেটের সাধ্যের মধ্যে সেটি আমরা তুলে ধরি, এবং আমার সেখানে আমাদের এক্সপার্ট ভিউ নেই। আমরা গবেষণা করিয়েছি প্রায় 16টা এর আগে, এটা রচনা শুরু করার আগে। সেখান থেকে তথ্যপাত্র নেই, কিছুটা দিক নির্দেশনা নেই, আর প্রচুর আলোচনা করে বিভিন্ন মহল থেকে আমরা পরামর্শ, যেটা আমাদের মনে হয় যেটা গ্রহণ করা উচিত, সেভাবে আমরা সংশোধন করে নেই। তো এটা চূড়ান্ত খসড়া হলো এনএসসিতে যাওয়ার পূর্ব পর্যন্ত, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকে। আমি ব্যস্ত মানে সারাদিনই এটা বিভিন্ন পর্যায়ে পরামর্শগুলো পাই, সেগুলো ইনসার্ট করতে হয়, এডিট করতে হয়, তথ্য আপডেট করতে হয়, এগুলো নিয়ে ব্যস্ত আমরা মূলত। তো এটা হলো এর প্রারম্ভিক ভূমিকাটা। আজকে আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি লাইভ স্টক খাতের আর ফিশারি খাতের লোকজন যারা আছেন তাদের সঙ্গে কিছুটা মুখোমুখি হচ্ছি। স্লাইড 2 এ যাও। স্লাইড 2 টি হলো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষির মোটা দাগে আমাদের জাতীয় অর্থনীতির অবস্থানটা কি। এগ্রিকালচার আমাদের দেশজ আয়, যেটা বলি জিডিপি, দেশজ আয়ের 15.36 দিয়ে শুরু করেছিলাম 15-16-তে। এইটা সপ্তম পঞ্চবার্ষের শেষে মানে গত জুন মাসে নেমে এসছে। এটা জুনেও না, এটা আসলে বিশ্বের ডাটাটা আমাদের এখনো, যেহেতু উৎপাদন সংশ্লিষ্ট তথ্য, অনেক ক্রপস ইত্যাদি ইত্যাদি, এটা 18-19-এর ডাটা আসলে, এই জুনের আগের জুনের। আর গত জুন, বড় মে, জুন এগুলো পুরো যোগ হয় নাই বিধায় আমরা এটা দেখাতে পাচ্ছি। যাক, কৃষির অবদান এখন 13.61, এটা 4 বছরের গড়। সেখানে ইন্ডাস্ট্রি হলো 35% দেশজ আয়ের, আর 52% আছে সার্ভিসেস থেকে। সার্ভিসেস মানে ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য, ট্রেড ইত্যাদি, দোকানদারি, এগুলো সব মিলায় সার্ভিসেস। একটা অ্যাডভান্স সেক্টর সার্ভিসে, আর একটা হলো ট্রেডিশনাল সার্ভিসেস, সব মিলে 52% আছে এই সার্ভিসেস থেকে। এটা হলো কৃষির মোটা দাগের চিত্র। আমরা কোথায় আছে জাতীয় ইয়েতে, জাতীয় আয় বা দেশজ আয়, জাতীয় দেশজ আয়। স্লাইড 3। আমি চেষ্টা করবো আধা ঘন্টা বা 35-এর মধ্যে শেষ করতে, যাতে আমরা আলোচনাটা শুনতে পারি, আরো করতে পারি। তো এগ্রিকালচারের গ্রোথ রেটটা দেখা যাবে প্রতি বছর কি পরিমাণ বেড়েছে, কত শতাংশ হারে বেড়েছে। যেন আমাদের মোট দেশজ আয় বেড়েছে, আমরা বলি 8.2% বা 8%, এটা মোট। কৃষি ক্ষেত্রে এটাকে আমরা বলি কৃষির গ্রোথ রেট বা কি পরিমাণ বেড়েছে। 15-16-তে শুরু করেছিলাম 3.33 দিয়ে প্রত্যেক বছর, মানে ওই বছর, সেটা 19-এ এসে 3.92 হয়েছে প্রবৃদ্ধির হার হিসেবে। আর এখানে ফিশারিজ বেড়েছে খুব ভালোভাবে কৃষির মধ্যে। অবশ্য ফরেস্ট এখানে দেখানো নাই। ফিশারিজ বেড়েছে 6% হারই ছিল 6.38, এটা একটু কমেছে আমাদের 18-19-এ এসে 6.2-এ, মানে ফিশারি প্রবৃদ্ধির হার কমেছে। এখানে বর্ষা ওয়াইজ দেওয়া আছে 16, 17, 18, 19। তো ফিশারি এক ধরনের এখানে একটু লক্ষণীয়, আমরা একটা স্ট্যান্ড স্টিল অবস্থায় আছি, কিন্তু বাড়ছি না আবার কমছিও না। এমনি অ্যাবসলিউটলি প্রবৃদ্ধির হার বেশি, 6.28%, যদিও ফরেস্টে আরো বেশি, প্রায় 8%। বৃহৎ কৃষির মধ্যে ফরেস্ট্রিকে যদিও আমাদের চ্যাপ্টার এনভায়রনমেন্টের সঙ্গে দেখিয়েছি আমরা আমাদের এই প্ল্যানে। এখন জিডিপি প্রবৃদ্ধিতে আপনারা খেয়াল করুন, 13.61 বলেছিলাম যে আমাদের মোট দেশজ আয়, তার মধ্যে ক্রপস হর্টিকালচারে 7%, এটা 13.61-এর 7। আর হলো এনিম্যাল ফার্মিং 1.47। এনিম্যাল ফার্মিং যেটা লাইভ স্টক আমরা মিন করেছি, লাইভ স্টক মানে দুটা মিলে আর কি। এনিম্যাল হাজবেন্ডারি তো আমাদের ভিন্ন, কিন্তু এটা এনিম্যাল ফার্মিং হিসাবে দেখাচ্ছি আমরা। ফরেস্টের জিডিপি শেয়ার হলো 1.62, ফিশারিজের
এখানে সবচেয়ে ক্রপস অ্যান্ড হর্টিকালচার মিলে, ক্রপস আবার কমে যাবে 1% যদি হর্টিকালচার না ধরি। হর্টিকালচার মানে শাক, হর্টিকালচার তো বুঝেন, ফ্রুটস, ফল ফলাদি ইত্যাদি। নেক্সট চলে যাই আমরা, নেক্সট স্লাইড বেশ পাস করে যেতে হবে না, নেক্সট স্লাইড ধরো 4 নেক্সট ওকে, স্লাইড 4। আমি একটু, আমার মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, জাস্ট এ মিনিট। 4-এ যাও, মিটন হেল্প করো, 4-এ যাও। না, দৃষ্টান্ত পারবে না, আমার কম্পিউটার তো স্টার্ট হয়ে গেছে মনে হচ্ছে। শোনা যাচ্ছে আমাকে? স্যার আপনাকে শোনা যাচ্ছে, কোনো সমস্যা নাই স্যার। কি প্রবলেম একটু ছিল? আমার, হ্যাঁ, না স্ক্রিন তো আমি দেখা ওই, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না স্ক্রিন, কিন্তু আমি ওই স্লাইড মুভ করতে গেলে, হ্যাঁ এই তো আসছে। হ্যাঁ এসে ওয়াট। এখানে একটু কুইক লক্ষ্য করুন, যেহেতু আজকে ফিশারি অ্যান্ড লাইভ স্টকের কথা বলবো, আপনি গ্রাফগুলো দেখুন 15 থেকে এই কিভাবে এর গ্রোথ, 18তে এসে অ্যানিমাল হাজবেন্ডারি কনস্ট্যান্ট একটু স্লাইটলি আপ। ফরেস্ট সবচেয়ে বেশি বেড়েছে, ফিসক্যাল ইয়ার 18 থেকে 18-19-এ এসে বেড়েছে। ফিশারিজ, ডক্টর মোহন দে একটু খেয়াল করতে হবে, ফিশারিজ কিন্তু 18 থেকে আবার একটু নিম্নগামী, যদিও আমি বলছি গ্রোথ কনস্ট্যান্ট, ওই 6% আছে ঠিকই, বাট ওই দশমিকের পরে। ফিশারিজটাও কিন্তু ফলিং, অ্যানিমাল ফার্মিংটাও কনস্ট্যান্ট, বাড়ছে না। এটা থেকে আমাদের কিন্তু লেসন নিতে হবে যে আসলে এটা কিভাবে বাড়াবো, এটা থেমে আছে কেন, ঊর্ধ্বগতি হচ্ছে না কি কারণে, কি স্ট্রাকচারাল প্রবলেম। এইবার চলে যাও স্লাইড, একবারে আমি কয়েকটা স্লাইড পার হয়ে চলে যাব, কারণ এইবার তুমি স্লাইড যাবা, আমি বলছি আগাও স্লাইড 14, আমি 11-তে চলে গেছি, 11 পার হয়েও যাবা। এবার আসছে স্লাইড 12, স্লাইড 12-তে পৌঁছাতে হবে। হ্যাঁ, স্লাইড বাড়ো। হ্যাঁ, আমি মোটা দাগে যে কথাগুলো বলেছি আপনাদের খেয়াল আছে, গ্রোথ রেট দেখালাম, এই 7th প্ল্যান সময় গ্রোথ রেট বাড়ছে না কমছে সেটাও বললাম, যেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। লাইভ স্টক সেক্টরের মিল্ক প্রোডাকশনটা আমরা একটু দেখি। ডিমান্ড হলো 250 মিলিলিটার, আসলে এবার একজন মানুষের 260 মিলিলিটার দুধ দরকার হয়, অ্যাভেলেবল হচ্ছে এখন 260 লিটারের জায়গায় 150 লিটার পাচ্ছি আমরা। যাক, আর প্রোডাকশন যা হয়েছে, ডেফিসিয়েন্সিটা আমরা এখানে দেখাচ্ছি মিলিয়ন টনসে 7.51। যাক, আমি ফিগারটা উল্লেখ করেছি, দুধ আমাদের যা প্রয়োজন তার অর্ধেক উৎপাদন করতে পারি আমরা। আর ডেফিসিয়েন্সি আমরা দেখিয়েছি মিলিয়ন টনসে, তো মাথা পিছু আবার দেখানো আছে লাস্ট কলামে, দেখতে পাবেন যদি একটু খেয়াল করেন। মিটের দিক থেকে আমাদের ডেফিসিয়েন্সি আছে। মিট বলতে যেটা গরুর মাংস, যদি বলো গরু ছাগলের মাংসে, আমাদের চিকেনের ক্ষেত্রে আমরা মোটামুটি চাহিদাটা মিটে আমাদের। আমরা এই টেবিল থেকে এটা লক্ষ্য করব যে মিটে ডেফিসিয়েন্সি মানে নেগেটিভ। 18-19-এ দেখুন আমাদের প্রয়োজন হয় 122.47 গ্রাম পার ডে, আমাদের হয় হলো 102 গ্রাম। মাথা পিছু আমি কি একটু ইন্টারভেন্ট করতে পারি? কি মানে বোঝাতে পারছি মানে না, মানে কি হ্যাঁ, মানে না, এই নেগেটিভ ডেফিসিয়েন্সি আর এই পজিটিভ সবটাই ডেফিসিয়েন্সি, নেগেটিভ না, পজিটিভ ডিসিশন সবটাই নেগেটিভ হবে। আসলে এটা ওই এখানে পড়েছে, উপরগুলা পড়ে নাই, এটা ডেফিসিয়েন্সি আচ্ছা, তুমি খেয়াল করো 5.42। মানে হ্যাঁ, রাইট, আমাদের ওই দেখো অ্যাভেলেবিলিটির সঙ্গে মিলাইতে 100, ইয়েস, সো দ্যাট মিন্স, ডিমান্ডের সঙ্গে দেখো, ডিমান্ড হলো it should be equal to this plus this, তাই না? 15.34, প্রোডাকশন হয়েছে 9.92 মিলিয়ন টনস। তো ডিমান্ড হলো দুধের টোটাল ডিমান্ড 15.34 মিলিয়ন টন, উৎপাদন হয়েছে 9.92, ওই ডেফিসিয়েন্সি হলো এটা মাইনাস। এখন আমি বোঝাতে পারলাম কিনা, অর্থাৎ কিন্তু একটু
আমার তো মনে হয় এখানে ডিমান্ড যা আছে তার চাইতে প্রোডাকশন বেশি টার্গেট, তার মানে এটা এক্সেস তো মনে হচ্ছে। না, সেটাই ডিফিসিয়েন্সি মানে এক্সেস। ডেফিসিয়েন্সি ডিমান্ড তো এটা আমরা সাপ্লাই করছি 9.92, তো ডিমান্ডটা তো মিট হলো না, 5.42 মিলিয়ন টনসের মিটাইতে পারলাম না। ইটস ক্লিয়ার, ডিমান্ডটা তো টোটাল ডিমান্ড, তো প্রোডাকশন তো হলো ওই ডিমান্ডের সমান হচ্ছে না, তার মানে গ্যাপ ইজ দেয়ার। এটা ঠিক আছে, এইটা হ্যাঁ, এইটা ঠিক থাকলে, কারণ ডিমের ক্ষেত্রে দেখুন ডিমান্ড হলো 1,07,482 মিলিয়ন নাম্বারে, ওটা 171, তার মানে ডিম কিন্তু সারপ্লাস। কারেক্ট? মিটে ডেফিসিয়েন্ট, সেটা একটু খেয়াল করুন। তবে চিকেনের ডেফিসিয়েন্ট না, মিল্ক প্রোডাকশনটা ডেফিসিয়েন্ট, তো বোঝালামই। আর মিটের ক্ষেত্রে বোধহয় আমার এখানে একটু একটু গ্যাপ আছে, আসলে এটা মাইনাস হওয়ার কথা না, এটাই বরং ডেফিসিয়েন্ট না। 7.36 মিলিয়ন টনের দরকার হয়, 7.51 প্রোডাকশন, তার মানে এক্সেস, এটা সারপ্লাস। এটা রংলি হয়েছে এই সাইনটা, আই হ্যাভ টু কারেক্ট ইট। ওকে, কারণ আমি এটা ছেড়ে যাই। তাহলে কি আমরা মিট এগের একটা সিনারিও পেলাম কিনা? মিট যেটা, প্লিজ স্যার, আমি ডক্টর সেলিম ডিএলএস থেকে স্যার, আমি একটু বলতে পারি স্যার একটু কিছু এখানে স্যার? সরি স্যার ফর ইন্টারাপশন। কুইক, আমি পরে বলা যাবে, এখন কুইক। হ্যাঁ স্যার, এখানে ওই যে 2018-19 ডাটাটা শো করা হয়েছে, কিন্তু 2019-20 ডাটায় কিন্তু আমাদের মিল্ক মাংসে সাফিসিয়েন্ট আছে, আর দুধ উৎপাদনও বাড়ছে, এবং ডিমে স্যার সাফিসিয়েন্ট, ডিমও সাফিসিয়েন্ট। বলছি তো, ডিম চিকেন সাফিসিয়েন্ট, মিটে চিকেন মিট সাফিসিয়েন্ট, বাট মিটে অ্যানিমাল মিটে সাফিসিয়েন্ট না, টোটাল মিটে সাফিসিয়েন্ট স্যার। জি স্যার, আমি বলি সেলিম, দুধে শুধু স্যার আমরা একটু পিছিয়ে আছি স্যার। না আমি ঠিক আছে, মিটে ডেটা স্যার একটু আপডেট যদি স্যার কাইন্ডলি স্যার 2018-19 দেখালো। শোনো, কিচ্ছু হবে না, আমি যেটা বলি কথা শোনো। ডেফিসিয়েন্ট তার কারণ হলো মমতা বাজারে দেখে গরুর মিটের দাম দেওয়া আর খাসি মিটের দাম ফিক্স করে দেওয়ার মানে হলো দাম অনেক বেড়ে যায়, সাপ্লাই এটা মিট আপ করতে পারে না। তোমার ডাটা যাই হোক, তোমার ডাটা অনুসারে বাড়িয়ে দাও, যার জন্য ধরা খাই আমরা বলি চাইলে সাফিসিয়েন্ট, চাইলে আবার ইম্পোর্ট করতে হয়। কাজেই তোমার ফিগার চাই, আমি যেটা বলি সেটা শোনো। তোমার গরুর মাংসের দাম যদি বেঁধে দিতে হয় বাজারে, বেঁধে দিচ্ছ কেন? কারণ অনেক দিনে 800, 900, 700 উঠে যায় গরুর মাংসের দাম, সেই পরিমাণ সাপ্লাই নাই, তার মানে ইন্ডিকেট করে সাপ্লাই ডাজ নট ম্যাচ উইথ ডিমান্ড, যার কারণে প্রাইস বেঁধে দিতে হয় সরকারকে, যে দেওয়া উচিত না। এবার বুঝছো আমার কথা? জি স্যার। ওকে, আমি দিয়ে যাই, ঠিক আছে? ওকে, জি স্যার। এবার লাইভ স্টক খাতের চ্যালেঞ্জটা কি? ডিসরাপ্টেড প্রোডাকশন এন্ড মার্কেট ডিউ টু কোভিড-19। এটা হলো কোভিডের জন্য ডিসরাপশন হয়েছে, সাপ্লাই চেইন অচল হয়ে পড়েছিল, গাড়ি ঘোড়া কিছুটা বন্ধ হয়েছে, লোকজনের চলাচল বন্ধ হয়েছে, তো সেই জন্য এইটা শুধু কোভিডের জন্য। আর এমনি জেনারেল প্রবলেম হলো লো প্রোডাক্টিভিটি। আমাদের পার গরুতে যে দুধ দেয়, এখন সেলিং কি বলবে বলো, খুবই লো প্রোডাক্টিভ পার এনিমেল, কারণ আমাদের দুধ দেওয়ার যে ভ্যারাইটি, এটা আমরা খুব ডেভেলপ করতে পারি নাই। Scarcity of quality feeds and fodder, emerging and re-emerging ডিজিজেও আমরা রুরাল এলাকায় ব্যাপক সার্ভিস কিন্তু দিতে পারছি না। আর গরু বাছুরের যে রোগ বালাই হয়, ওই গোয়ালারা এসে ডাক দিয়ে দেয়, শীতকালে হাঁক দিয়ে গলায় দাগ দিয়ে দেয়, ওইগুলো চিকিৎসা এখনো আছে ব্যাপক। ইনসাফিসিয়েন্ট ভেটেরিনারি অ্যানিমাল হেলথ কেয়ার সার্ভিস, লিমিটেড অ্যাক্সেস টু ক্রেডিট, অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি ইত্যাদি, মোটা দাগে আমি সবার এখন তুলি নেই। মেজর স্ট্র্যাটেজি ফর লাইভস্টক সাবসেক্টর ইন 8th 5-year প্ল্যান। 8th 5-year প্ল্যানে যে স্ট্র্যাটেজিগুলো বলছি এই পরিস্থিতি মোকাবেলার জন্য, এনিম্যাল মিট বাড়াইতে হবে, এটা আমাদের খেয়াল আছে। চিকেন অলরাইট, চিকেন, ডিম অ্যান্ড মাংস এটা আগেও বলি, ঠিক আছে। গরুর আমরা যতই বলি বেড়েছে, যতক্ষণ বাজারের দাম বাইন্দা দেওয়া লাগে, এটা আমি বিশ্বাস করবো না অর্থনীতিবিদ হিসাবে যে সাপ্লাই ম্যাচ উইথ ডিমান্ড, তাইলে কখনই দাম বেঁধে দিতে হতো না, বরং আরো দাম কমে আসতো আস্তে আস্তে সাপ্লাইয়ের অনুসারে। সিম্পল ইকোনমিক্স। আমরা যে স্ট্র্যাটেজিগুলো ধরেছি সেটা হলো প্রমোট সাস্টেনেবল প্রোডাকশন অফ মিল্ক, মিট, এগ, ইনক্লুডিং প্রসেসিং প্রোডাক্টস।
ensure a nutritional sensitive production system and consumption to tackle malnutrition among poor and vulnerable population groups, including the children and women, promote sustained income generation and employment opportunities for landless, small and marginal. তারাই গরু বাছুর বেশি রাখে এবং মহিলারা এই গরু বাছুর অনেকে পালন করে, লালনও করে। তো এইটা সাস্টেইন ইনকাম জেনারেশনের জন্য আমরা লাইভস্টকে রুরাল এলাকায় প্রমোট, হাউস হোল্ড ফার্মিং এটাকে প্রমোট করতে চাই। জেনারেট নিড বেসড টেকনোলজি and improve livelihood of livestock farmers through adaptive research. Develop climate resilient and low-cost feeds and fodders production. Facilitate entrepreneurship and increase participation of the private sector in the production, marketing, export livestock products and byproducts on a commercial basis. আমার ওই যেহেতু এগ্রিকালচার লার্জেস্ট প্রাইভেট সেক্টর, সো ডু উইথ লাইভস্টক সাবসেক্টর অলসো, সবটাই তো প্রাইভেট। প্রাইভেট সেক্টরই এখন লাইভস্টক গড়ে উঠছে, ডেয়ারি ফার্ম গড়ে উঠছে, মোটামুটি স্টল ফিডিং করে। এইটা আমরা এনকারেজ করতে চাই। এটার জন্য আমরা ডিটেল যেটা বলেছি, ক্রেডিট ফেসিলিটি দেওয়া, ফিডের জন্য সাবসিডি দেওয়া, এগুলো বলেছি। আর চিকিৎসা ব্যবস্থাটা লাইভস্টক গ্রাম গ্রামে ইউনিয়ন ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা দাঁড় করানো উচিত, যাতে গ্রামে সার্ভিসটা দেওয়া যায়। এইটার এখনো যথেষ্ট অভাব। এবং টার্গেট যেটা দিয়েছি আমাদের 5 year প্ল্যানে, স্লাইড 15, টার্গেটস ফর লাইভস্টক সাবসেক্টর ইন 5 year প্ল্যান। একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কুইক। কে? আচ্ছা, ঠিক আছে। এইটা একটু লক্ষ্য করুন, আমাদের লাইভস্টক যে আছে সালিম, টার্গেটস ফর লাইভস্টক সাবসেক্টর, আমাদের মিল্কের ডিমান্ডটা অন্তত মিটাতে চাই 5 year প্ল্যানের সময়। এটা 250 মিলিলিটারের ডে ধরে, আসলে এটা হচ্ছে 260 মিলিলিটারের, যাই হোক 250 মিলিলিটারের ডে ধরে 15.84 মিলিয়ন টন দরকার। আমরা ওটুকু উৎপাদন করতে চাই। এই প্ল্যানের সময় প্রোডাকশন টার্গেটটা দেওয়া 20-21 দিয়ে শুরু করলাম। 25-26 গিয়ে আমাদের মিল্ক দরকার হবে 16.36, এই 250 মিলিলিটারের ডে ধরে। তখন আমাদের উৎপাদন 9.92। এখানে বোধহয় আমাদের একটু ভুল আছে, আমার ধারণা এখানে একটা ভুল আছে। এইটা ওই আমাদের 20-21 চেয়ে কমতে পারে না, সামথিং রং, সরি। বাট আমি যেটা বলি, যেটা করেছি সেটা হলো মিল্ক প্রোডাকশনটা সাফিসিয়েন্ট হতে চাই, এটা আমরা টেক্সটে লিখেছি। এখানে ফিগারটা আমি চেক করে চেঞ্জ করব। আর মিটের ক্ষেত্রেও যেটা, সেটা হলো ডিমান্ড হবে 7.85, এটা অ্যানিমেল মিট ধরে, টোটাল মিট প্রোডাকশনটা আমরা টার্গেট দিচ্ছি 8.51। 7.85 এর থেকে প্রোডাকশনটা উঠাবো আমরা 8.5। এখানে ইয়ার ওয়াইজ দেখা আছে, আমি আসলে ইয়ার ওয়াইজ আনলে বোধ ওই এটা ফিগারটা ভুলে পড়েছে উপরেরটা। এটা শর্ট করার জন্য আমি আসলে করেছি, ওই কয়েকটা ইয়ার বাদ দিয়েছি, ইয়ার ওয়াইজ দেওয়া আছে টার্গেট। আচ্ছা, আমার মনে হয় তাহলে ওই ইয়ারের এটা কোনটা গন্ডগোল হয়ে গেছে আর কি। এটা ওই লিখতে গিয়ে বাদ দিতে গিয়ে কোনটা টাইপ করে ফেলছে। এনিওয়ে, এটা আমি ঠিক করে, ভালো হয়েছে, এটা নজরে গেল। আর ডিমে তো আমরা সারপ্লাস 80 সারপ্লাস থাকবে, এটা 25-26 লাস্ট ইয়ারও আমরা ডিমের উৎপাদন বেশ বেশি থাকবে। আমরা যদি সংখ্যাটা দেখি মিলিয়ন নাম্বারে, 22.39 মিলিয়ন হবে আসলে, এটা যদি আমরা ওইভাবে বলি মিলিয়নে। আর 1, তাই না? আর এটা হবে 19 মিলিয়ন, তার মানে আমাদের সারপ্লাস থাকবে ডিমে। এইটা হলো মোটা দাগে আমার লাইভ স্টকের টার্গেট, অবস্থা আর প্রবলেম চ্যালেঞ্জ কিছু বললাম। এখন আমি লাইভ স্টক খাত ছেড়ে
আমাদের লাইভ স্টকের গ্রোথ রেট হলো 3.5% গড়ে। লাইভ স্টক না, মানে আমাদের লাইভ স্টক সেক্টরে। ফিশারিতে বলছি 6%। এগ্রিকালচারে ক্রপসে হলো, শুধু ক্রপস হলো 1%-এর নিচে। কাজেই এই কৃষির 3.5 যদি আমরা 4-এ উঠাতে না পারি, 4-এ উঠাতে হলে লাইভ স্টকের রোল বাড়াইতে হবে, ক্রপসের উৎপাদন আরো বাড়াতে হবে, ইল বা প্রোডাক্টিভিটি। তা না হলে ওই 3.5% এবারে যেটা চাচ্ছি বা 4%, সেটা অর্জিত না হলে 8% গ্রোথ রেট করা যাবে না। আমাদের প্ল্যানের যে গড় আমরা চাচ্ছি। আমি ফিশারিজে চলে আসতেছি, স্লাইড 16। স্লাইড 16, progress of fishery subsector during 7th 5-year plan। 7th প্ল্যানের সময় আমার বৎসরওয়াইজ যে আমাদের উৎপাদন, ফিনান্সিয়াল ইয়ার অ্যামাউন্ট, আর্নিংস। আচ্ছা, প্রোগ্রেস অফ ফিশারি সাবসেক্টর ডিউরিং 7th 5-year প্ল্যান। ইনল্যান্ড প্রোডাকশনটার কালারটা যদি দেখি, একটু ব্লু কালার। মেরিন প্রোডাকশন, ইনল্যান্ড প্রোডাকশন দুটোই ফিশারিতে বেড়েছে। আমরা যদি এটাকে 10, 12, 14, 16 হরিজন্টাল ইয়ারগুলো দেখি, 18, তার মানে ইনল্যান্ড এন্ড মেরিন প্রোডাকশন 90 দশক থেকেই ব্যাপকভাবে বাড়ছে। বাড়ার বৃদ্ধির হারটা আমরা যদি খেয়াল করি, এই 6, 8, 2010 এগুলো ইনক্রিজিং রেটে ইনক্রিজ হচ্ছে, কিন্তু অ্যাক্সিলারেটিং রেটে। এইটা হলো ফিশারি সেক্টরের একটা পুরা চিত্র 18 পর্যন্ত। আমরা সর্বশেষ ফিগার পাইনি দেখে বসাতে পারি নাই। এখানে আমাদের ওই ডফের ডাটাটা দিয়েই দেয় না, আর সরাসরি ডপ থেকেও নিতে চাই না, কারণ ওই বিবিএসে আসলে ওরা আবার এটা যাচাই বাছাই করে ভুল টুল থাকলে ঠিক করে। তো যাক, মোটা দাগে ফিশারি পারফরমেন্স সো ফার সো গুড। কেমন? আর ফিশারি এক্সপোর্টের একটা ফিগার এখানে আমরা তুলে ধরেছি। ফিশারি এক্সপোর্টের ক্ষেত্রে করোড় টাকায় যদি দেখি, এটা ডান দিকে আর্নিংসটা দেখাচ্ছি। এটা 18-19-এ আর্নিংটা কমে যাওয়ার, গ্রাজুয়ালি কিন্তু আর্নিংটা কমে যাচ্ছে। আমরা যদি করোড় টাকায় দেখি, এটা হলো 2,450 কোটি 31 লক্ষ। আর এটা হলো এটা হলো এক্সপোর্ট আর্নিং টাকায়, আর এক্সপোর্ট যে করেছি ওটা হলো মেট্রিক টনে। আর ক্রোড় টাকায় 4,250 ক্রোড়। আমরা 4,662 ক্রোড় দিয়ে শুরু করেছিলাম আর্নিংসটা 14-15-তে। 15-16 আর্নিংটা কমলো, আর্নিংটা 16-17-তেও প্রায় একই থাকলো, এবং 17-18-তে আর্নিং হলো 4,309 কোটি 94 লক্ষ টাকা, 4,200। অর্থাৎ এক্সপোর্ট আর্নিং খুব বাড়ছে না। আমি মোটা কনক্লুশনটা এটা কি তার মানে প্রাইস কমে যাচ্ছে? এক্সপোর্ট প্রাইস কি এক্সচেঞ্জ রেট ফ্যাক্টর আছে কিছু? না, প্রাইস কমতে পারে, আমাদের এক্সপোর্ট সাপ্লাই কোয়ান্টিটিও কমতে পারে, দুটাই হতে পারে। একটা হতে পারে প্রাইস কমার জন্য, আর কোয়ান্টিটি কম প্রোডাকশনের জন্য হতে পারে। এক্সচেঞ্জ রেট ফ্যাক্টর হতে পারে নাকি? এক্সচেঞ্জের ফ্যাক্টর তো ভূমিকা কম, কারণ এক্সচেঞ্জ রেট আমাদের দেশে মোটামুটি স্টেবল, খুব যে এটা বাড়ে কমে তা না। হয়তো 10 বছরের যাইয়া ওই 69 থেকে 85 হয়েছে এরকম। এটা এক্সচেঞ্জ রেট তো এটার ফ্যাক্টর হলো এক্সপোর্ট কোয়ান্টিটি আমরা মানে এক্সপোর্ট বাজারটা সেভাবে ধরতে পারছি না। আমি এই স্লাইডটা কি পার হয়ে যাব? আচ্ছা, স্লাইডটা পার হয়ে আমরা 17-তে যাই। 17-তে এখানেও আমাদের একটু দেখি, আমরা পন্ডের যে কালারটা, আমরা যেটা ব্লু কালার দেখি, পন্ড ব্লু কালার সবচেয়ে উপরে যেটা, আমাদের পন্ড যেটা অ্যাকোয়াকালচার, সেটা বেড়েছে মোটামুটি এক্সপোনেনশিয়াল বললে বোধহয় ভুল হবে না। এটা কিন্তু এক্সপোনেনশিয়ালে বেড়েছে, বিশেষ করে 2009-10 থেকে কার্ভটা বেশ ঊর্ধ্বগামী।
ঊর্ধ্বগামী। কাপ্তাই লেক আর বাওর দুটা বাওর তো কনস্ট্যান্ট আছে, এটা আর খুব একটা বাড়েই নাই। কাপ্তাই লেকেরও দেখা যায় সেকেন্ড হাইয়েস্ট যেটা কাপ্তাই লেকের, সেটাও প্রোডাকশন বেড়েছে ইনক্রিজিং রেটে, বাট মার্জিনালি ইনক্রিজিং। এটা আমি একটু কারেকশন করতে চাই, মনে হয় এটা কিন্তু বাওর, এটাই কিন্তু বাওর, এটা হলো কি কাপ্তাই। কালারটা ঠিক আমি কালার, হ্যাঁ না, আমি আগে দেখেছি, এটাই হচ্ছে কাপ্তাই লেকেরটা হবে নিচে, ওইটারই বাড়ার কথা না, বরং বাওরটাই বেড়ে থাকতে। হ্যাঁ, বাওরটা বেড়েছে। আচ্ছা, রিভার এস্টুয়ারি লাল দাগ, সেটা তো কিন্তু খুব বাড়া নাই ফিশ প্রোডাকশন। যেমন তোমাদের দাউদকান্দি মডেলের যে ফ্ল্যাট প্লেনেরটা হলুদটা দেখো, এটাও মার্জিনালি ইনক্রিজিং। তোমার ওই দাউদকান্দি মডেলের ফ্ল্যাট প্লেন, তো মোটামুটি ভাবে ফিশের কোনটাই কিন্তু ফলিং না। এটা কাপ্তাই লেক ছাড়া বাওর বলে পন তো অনেক বেড়েছে, সে ঠিক আছে, রিভার এস্টুয়ারিতে খুব বাড়ে নাই। আমরা নেক্সট স্লাইডে যাই, 18। চ্যালেঞ্জেস ইন দ্য ফিশারি সাবসেক্টর, সাপ্লাই চেইন ডিসরাপশন ডিউ টু কোভিড। এটা সাময়িক, আসলে গত মার্চের থেকে এখন এটা রিকভার করছে, কাজে এটা দীর্ঘস্থায়ী না। আমরা আগামী জুনের মধ্যে ওই ডিসরাপশনে কিছু এক্সপোর্টের ডিসরাপশন হয়েছে কোভিডের জন্য, সেটা কাটিয়ে উঠছে। এখন যেটা বড় প্রবলেম অ্যাকুয়াকালচারের ডিগ্রেডেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, পার্টিকুলারলি ওয়াটার, এটা আমরা সেভাবে অ্যাড্রেস করছি না। ওয়াটারকে ব্যাপক নষ্ট করছি গ্রামে গ্রামে মাছ চাষ করে। তো ইনল্যান্ড ক্যাপচার ফিশারিজ কনজারভেশন এন্ড সাস্টেনেবল ম্যানেজমেন্টটা এখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ইনল্যান্ড ক্যাপচার ফিশারির ক্ষেত্রে। ইনল্যান্ড অ্যাকুয়াকালচারও এখন চ্যালেঞ্জিং হচ্ছে, বিকজ অফ ওই যে ন্যাচারাল রিসোর্সকে ডিগ্রেড করছে, সে কারণে। মেরিন ফিশারিজ তো আমরা পুরোটা এক্সপ্লোরই করতে পারিনি এখনো। মেরিন ফিশারিজ এক্সপ্লোর করার জন্য চেষ্টা চলছে। মেরিন ফিশারিজ জন্য আমরা ব্লু ইকোনমি আলাদা একটা সেকশন লিখেছি এই প্ল্যানে, সেখানে রিসার্চের উপর জোর দিয়েছি ব্যাপকভাবে। সেখানে সি উইড কাল্টিভেশনের উপর জোর দিয়েছি, কাল্টিভেশন বা এক্সপ্লয়টেশন। আর শ্রিম্প অ্যান্ড ব্রাকিশ ওয়াটার অ্যাকুয়াকালচার সামাজিক সমস্যা তৈরি করছে, জলাবদ্ধতা তৈরি করছে। পশ্চিম দক্ষিণাঞ্চলে ওই মুক্ত জলাশয়গুলো বন্ধ করে করে তারা মাছ চাষ করে, ফলে ওয়াটারগুলো বেরিয়ে যেতে পারে না। ফলে কয়েকটা উপজেলায় ওয়াটার লগিং হচ্ছে ব্যাপক। এটার সমস্যা শুরু হয়েছে 80 দশকের গোড়াতে, যখন চিংড়ি চাষ শুরু হলো। এটা বিগ চ্যালেঞ্জ, এটা এদের বন্ধ করা যাচ্ছে না, ওয়াটার লগিংও থামছে না। বাড়িঘর স্কুলে পানি আটকে আছে, পানি আটকে থাকে। কেবল বলে যে টিআরএম করো, মানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট করলেও হবে না। টাইডাল রিভার ম্যানেজমেন্ট হলো বিলগুলোতে জোয়ারের পানি আসতে দেওয়া, কয়েক ঘন্টা সেটেল হয়ে পানিটা বের হয়ে যেতে দেওয়া, তারা ওখানে সেটেল করে পলি, তাতে বিলগুলো আস্তে আস্তে উঁচু হয়। তো অনেক টিআরএম আবার বন্ধ করে দিয়েছে। তো টিআরএম ইজ নট অনলি দ্য সলিউশন। একটা 10টা আমরা টিআরএম এর বিলের কথা উল্লেখ করেছি যেখানে টিআরএম করা যায়। তো মূল সমস্যা হলো পানিগুলো আটকে ফেলা হচ্ছে এই ফিশিং করতে গিয়ে, এবং সব হলো কোয়াসাই কি বলবো পলিটিশিয়ান, এরা ওখানকার। ফলে সাধারণ মানুষ কিছু বলতে পারছে না। খাল বিল, নদী, উপনদী, ক্রিস এগুলোকে বন্ধ করে করে ইয়ে করতে অ্যাকুয়াকালচার। এতে করে কয়েকটা জেলায় জলাবদ্ধতা হয়েছে, এটা আমরা জানি। এটা হলো একটা বড় চ্যালেঞ্জ। এই প্ল্যানে যেটা বলেছি 19-এর মধ্যে যদি আমরা একটু দেখি, alleviate poverty through creating self-employment, ওই ফিশারি তো সেলফ, এটা প্রাইভেট সেক্টরে। ইমপ্রুভমেন্ট অফ সোশিও ইকোনমিক কন্ডিশন অফ ফিশারি, এটা এনকারেজ করব, এটা আমাদের কৌশল। আমার কি সময় বেশি চলে যাচ্ছে নাকি? আমি তো শেষ করা দরকার। অ্যাচিভ ইকোনমিক গ্রোথ, শোনো, অ্যাচিভ ইকোনমিক গ্রোথ অ্যান্ড আর্ন ফরেন কারেন্সি বাই এক্সপোর্টিং ফিশ অ্যান্ড ফিশারিজ প্রোডাক্ট। এখন আমাদের মনোযোগ দেওয়া উচিত, যেহেতু দেশে মোটামুটি ভাবে আমার চাহিদাটা মিটে, মোটামুটি ভাবে বলবো, এই জন্য এখনো আবার ইন্ডিয়ান ফিশ আসে।
আমরা বলি যে অনেক উৎপাদন হয়েছে, এখানেও একটা গ্যাপ আছে, ডেটার কোথাও একটা সমস্যা আছে, নাহলে ইন্ডিয়া থেকে রুই কাতলা আসতে হবে কেন? যাই হোক, এখন জোর দিতে হবে আমাদের এক্সপোর্টের উপরে জোর দিতে বলেছি আমরা আমাদের প্ল্যানে। ম্যানেজ রিসোর্সেস ইনক্লুডিং ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ফর এনশুরিং অপটিমাম প্রোডাক্টিভিটি, sustainability of production and conservation of fisheries resources, establish and maintain fish and wetland sanctuaries. ওয়েটল্যান্ড স্যাংচুয়ারিজ এর একটা স্টাডি হচ্ছে আমাদের বিলগুলোর, হাওরগুলোর, সেখানে ওয়েটল্যান্ড হিসাবে সেগুলো ঘোষণা করে ওখানে মেনটেন ফিশ কালচার, এবং যেখানে সম্ভব বড় চাষ হবে, বাকিটা ফিশ। আবার বলছি ইনক্লুড ব্যান অন ফিশিং ইন সার্টেন ইকোসেন্সিটিভ এরিয়াস। ইকোসেন্সিটিভ এরিয়াস গুলোতে ফিশিংই করতে দেওয়া ঠিক হবে না। এটা আমরা আইডেন্টিফাই করে প্ল্যানে কিছু বলেছি। হার্নেস দ্য পোটেনশিয়াল অফ ব্লু ইকোনমি, ওই যেটা বললাম যে ব্লু ইকোনমি বিস্তারিত আলাপ করেছি প্ল্যানে। অ্যান্ড প্রমোট সাস্টেনেবল এক্সপ্লয়টেশন অফ মেরিন ফিশেস, স্পেশালি টুনা লাইক আদার পিলাজিক ফিশিং। এটা আমাদের ব্লু ইকোনমির অংশে লিখেছি। ডেভেলপ ভ্যালু চেইন ইন ফিশ অ্যান্ড ফিশারিজ প্রোডাক্টস। আসলে এটা আমরা লিখছি বলে ভ্যালু চেইন কেউ ডেভেলপ করে দিতে পারে না। পানি প্রবাহিত হবে, সে নিজেই তার পথ বের করে নেয়, যেদিকে ঢালু সেদিকে যাবে। মার্কেট নিজেই ভ্যালু চেইন, যখন প্রোডাক্ট হাতে থাকবে কোথায় নিয়ে যেয়ে বেচতে হবে ওইটা প্রডিউসাররাই বের করে। যাই হোক, তবু ওইটা যেহেতু বলে আমরা লিখছি। আমার নিজের কথাটা ডেভেলপ ফিশারি চেইন ইন ফিশ অ্যান্ড ফিশারিজ প্রোডাক্ট, ওটা ভ্যালু চেইন আমি ডেভেলপ করে দিব কেমনে? যাদের দরকার তারাই তো বের করবে, এটা অটো বের হওয়ার কথা মার্কেট ইকোনমিতে। তো যাই হোক, ফেসিলিটেট করা, রাস্তাঘাট চাঁদাবাজি না, এটাও তো সরকার করতে পারে, ইম্পোর্ট করে দিতে পারে কুল চেইন বা অন্যান্য গাড়ি ঘোড়া বিশেষ দরকার হলে সেগুলো। কিন্তু ভ্যালু চেইনটা হবে প্রোডাক্ট যারা তৈরি করে তারাই ওটা বাইর করবে, ওরাই এফিসিয়েন্টলি বাইর করতে পারবে আমার চেয়ে বা ডক্টর মদনের চেয়ে, আমার বিশ্বাস। এনশুর সেফ অ্যান্ড কোয়ালিটি ফিশ সাপ্লাইজ ইন দ্য ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল। মাছের সেফটি বিগ ইম্পর্টেন্ট। এখন আমার হাটে বাজারে এখন সেফটি তো আমরা এখনো জানি না। এই যে এত চাষবাস করছি, হেভি মেটাল আছে কিনা মাছের মধ্যে, লিড আছে কিনা মাছের শরীরে, এগুলো কিন্তু দেখা হচ্ছে না এখন বাংলাদেশে। তো আর ফিশ প্রসেসিং এর উপর জোর দিয়েছি, ফিলেট ইত্যাদি এক্সপোর্ট করা যায় কিনা, নিজেরা খেতে পারি কিনা, এটা প্ল্যানে আমরা বলেছি। ফিশ প্রসেসিং অ্যান্ড ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিস জোরদার করা। টার্গেটস ফর ফিশারিজ সেক্টর, এখানে ওপেন ওয়াটার ফিশারির এরিয়া দেওয়া আছে 20-21-এর। এই এরিয়াটা খুব বাড়বে না 24-25-এ। 24-25 হলো আমাদের লাস্ট ইয়ার। মজার ব্যাপার, সেখানে এরিয়া বাড়াতে পারছি না ওপেন ওয়াটারের, বরং কমার কথা, বাট আমরা সমান রেখেছি। টোটাল প্রোডাকশনটা দেখেছি কিছু বেশি, এটা হলো 1200, এটা 1284 পরে 3টা 0। তো এইভাবে যা ফিগারে যা দেখা যাচ্ছে আমরা এই প্রোডাকশনটা বেশি দেখাচ্ছি, কিন্তু এরিয়া সমান দেখাচ্ছি, মানে আমাদের টার্গেট করছি আমরা। টোটাল অ্যাকোয়াকালচার ওয়াটার এরিয়া দেখাচ্ছি, একটা হলো ওপেন ওয়াটার, একটা অ্যাকোয়াকালচার, একটা মেরিন। তো এখানেও আমরা প্রোডাকশনটা বেশি দেখাচ্ছি, মানে প্রোডাকশন বাড়াইতে হবে, এই স্ট্রেস দিচ্ছি আমরা। আর মেরিনের ক্ষেত্রেও প্রোডাকশন বাড়বে, সেটাও দেখাচ্ছি। ফিগারগুলো একটু আমরা নিজেরা দেখি। গ্র্যান্ড টোটাল হলো 4552.4 মিলিয়ন হবে হয়তো, ঠিক আমি ওই 3টা শূন্য 4 মিলিয়ন হবে, 4 মিলিয়ন। যাই হোক, এই ফিগারটা মিলে তার মানে প্রোডাকশনটা আমরা প্রত্যেকটাতেই আমরা ইয়ে করেছি, ইনক্রিজ দেখিয়েছি। দিস ইজ ইন কনসালটেশন উইথ ফিশারিজ, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। তো আমি আসলে 40 মিনিট হয়ে গেছে এর মধ্যে। আমি একটু ইন্টারাপ্ট করছি, আমার এখানে আজান হচ্ছে। আজান থামাও। আমি মিটার আওয়ারটা অফ করেন। আচ্ছা যাই, আচ্ছা কি বলতে চাও কো? হ্যালো, কথা ধরি আর কি, এটা কি সেটা ইনক্লুডেড? কোনটা? ওয়াটার এরিয়াটা, ফ্লাড প্লেন ফিশারিজ এর এরিয়াটা যদি আরো বাড়ানো যায় আর কি, সেইটা ফ্লাড প্লেন বাড়াবা কেমনে?
এমব্যাঙ্কমেন্ট দিয়ে ইরিগেশন করে আমরা আরো ফ্লাড প্লেন কমিয়ে ফেলতেছি। ফ্লাড প্লেনে বড় সমস্যা হলো রাস্তাঘাট করে ফ্লাডিংটাই তো এখন অনেক সীমিত হয়ে যাচ্ছে, যেটা আমরা বলছি ফ্লাডিংটা সীমিত করা উচিত না, ফ্লাডিং চলতে দেওয়া উচিত আপ টু সার্টেন লেভেল, ডেঞ্জার লেভেলের নিচে থাকা পর্যন্ত ফ্লাডিং হোক। কারণ এতে পানির যে আমাদের যে সারটার ব্যবহার করি ইনসেক্ট এগুলো চলে যায়, ওয়াশ অফ হয় ফ্লাডিং এ, পলি পড়ে, এটা আমরা জানি। তো ফ্লাডিং না হলে ন্যাচারাল যে হ্যাবিটেট সেটা কিন্তু ডিস্টার্বড হয়। তো আমরা চাই কি যে আজানে দৌড়াত্ম। তো আমি এই দুইটা সাব সেক্টরের মোটা দাগে কিছু তথ্যাদি চেষ্টা করলাম, দুই একটা তারা ভুল রয়ে গেল, আমি কালকে এটাকে ঠিক করে ফেলবো, মেইন কপি মিলিয়ে দেখবো। এই তো মিটন কিছু বলবা? না স্যার, আমি কিছু বলবো শেষ না। হয়েছে শেষ হয়েছে। এখন আপনারা আচ্ছা, আমি কি এই স্লাইড শো থেকে বেরিয়ে যাব? স্ল্যাশ হতে বেরিয়ে যাওয়ার দরকার নাই তো স্লাইড, যদি না স্পেসিফিক কারো প্রশ্ন না থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটাকে আমি স্লাইড থেকে বেরিয়ে যাই। আচ্ছা, এখন আমার ব্যাখ্যার চেয়েও পরামর্শটা আমি রাখবো, নোট রাখবো, এটা তো রেকর্ডও হচ্ছে, হেল্পফুল হলে আমরা ইনক্লুড করবো এই প্ল্যানে, বাট দ্যাট মাস্ট বি রিজনেবল অ্যান্ড আই মাস্ট সি দিস ইন ইকোনমিক লেন্স। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি সব ইকোনমিক লেন্সই দেখবো। তো সেই জন্য এমন পরামর্শ দেন যেটা আমরা গ্রহণ করতে পারি। ধন্যবাদ জনাব শামসুল আলম। এখন আমি আলোচনার জন্য উন্মুক্ত করব। প্রথমে আমি আহ্বান করব, আমি আগে পরিচয় করিয়ে দিই, আমি আসলে পরিচয় করিয়ে দিইনি, পরিচয় অবশ্য সংক্ষিপ্ত ভাবে আব্দুর মিটন পরিচয় করে দিয়েছেন। বিশেষ করে আজকে আমাদের আলোচকের মধ্যে প্রফেসর মদন মোহন দে, উনি আমেরিকা থেকে যোগ দিয়েছেন আর কি, উনি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেখানে, এবং উনি আমার খুব সংক্ষিপ্ত ভাবে আমি তাকে পেয়েছিলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে, পরে বোধহয় ইরিতেও আমাদের এগ্রিকালচার ইকোনমিক্স এর আমার জুনিয়র, আমার কলিগ ছিলেন উনি। তো বহুদিন পরে আজকে সামনাসামনি কথা হচ্ছে, বহু বছর পরে, আমার বোধহয় কথা 40 বছরের বেশি হবে আর কি, তার বেশি পরে হচ্ছে কথা হচ্ছে আর কি। ইট ইজ নাইস টু হ্যাভ হিম ইন দিস ফোরাম। And also আমাদের কাছে আছে ডক্টর মিস্টার সৈয়দ আরিফ আজাদ, উনি প্রাক্তন ডিজি ছিলেন কৃষি ফিশারি ডিপার্টমেন্টের, তো তার কাছ থেকে শুনবো। তো আমি ওভারঅল এই যে প্ল্যান ব্যাপারে জি আমি মদনের পরিচয়টা কমপ্লিট হইল না আসলে। টেক্সাস মানে বর্তমান পরিস্থিতিটা আমি শুধু বলি আর কি, উনি টেক্সাস স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এবং এগ্রিকালচার ইকোনমিক্স এগ্রিবিজনেস সাংগঠনিক পরিচয়, গবেষণা পরিচয় হলো তার দীর্ঘদিন এই ফিশারি সেক্টর সে গবেষণা করছে, ওয়ার্ল্ড ফিশ সেন্টারে করেছে, পেনাঙে মালয়েশিয়া, তারপর ফিলিপিনে ছিল, এসে পেনাঙে ছিল, এবং ওখান থেকেই প্রচুর গবেষণাপত্র প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ই জয়েন্ট টেক্সাস যে ইউনিভার্সিটি প্রফেসর। সে এই ক্ষেত্রে রিসার্চ বেসড একজন, আমি মনে করি বাংলাদেশে আনপ্যারালেল, অন্তত রিসার্চের দিক ফিশারি। আমি সরি, আমার ইনফরমেশন গ্যাপ, প্রফেসর মদন, আমার ইনফরমেশন গ্যাপ। এই মডারেটর তুমি ইনফরমেশন নিয়ে নিবে আরো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ফ্রম দ্য রিসার্চ পয়েন্ট অফ ভিউ আর কি, মদন মোহন এই যে পরিকল্পনাবিদ যে জিনিসটা বললেন আর কি, সেই ব্যাপারে আমি কিছুটা মন্তব্য জানতে চাই। তারপরে আমি মাঠ পর্যায়ে কি অবস্থা, কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে আমি মন্তব্য শুনবো জনাব সৈয়দ আরিফ আজাদ সাহেবের কাছ থেকে। অবশ্যই পরে তো অবশ্যই আমরা যাব বর্তমানে লাইভস্টকে যাব, আমরা ফিশারিতে বর্তমানে থাকি আর কি। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে?
প্রথমে শামসুল আলম মোহন স্যার আমার একজন প্রিয় শিক্ষক, এবং স্যারের সাথে থাকতে পারাটা একটা ভালো লাগার ব্যাপার। আর আপনারা সবাই পরিচিত, আরিফ আজাদ আমার বহুদিনের বন্ধু মানুষ, আমরা একই ব্যাচের, ও ফিশারিজের, আমি এগ্রিকালচার ইকোনমিক্সের। সো ইটস গুড টু হ্যাভ ইউ অল। আমি যেটা শুরু করব সেটি হলো, ওই স্যার একটি বক্তব্য, একটি পয়েন্ট ছিল যে হাউ টু ইনক্রিজ এক্সপোর্ট। সেখানে কতগুলো গবেষণার লব্ধ ফলাফলের ভিত্তিতে দু একটা কথা বলবো ওই পয়েন্টটাতে। একটি হলো যে আমরা যে এক্সপোর্ট করতে যাই, আসলে আমাদের এক্সপোর্ট তো খুবই লিমিটেড, কিন্তু ইন টার্মস অফ দি কমোডিটি, কোন কমোডিটিটা আমরা এক্সপোর্ট করতে যাই সেটা নির্ভর করে ওই দেশে, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, ইউএসএ হোক, জাপান হোক, তারা কি ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফেস করে। যেমন একটি ব্যাপার আমরা জানি, এই স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি স্ট্যান্ডার্ড। এই স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি স্ট্যান্ডার্ড তারা বলে এত মাত্রায় অ্যান্টিবায়োটিকের বেশি থাকলে, এটা নির্ভর করে কিন্তু কান্ট্রি টু কান্ট্রি। ইউর এক ধরনের রুলস আছে, ইউএস এর এক ধরনের আছে, জাপানের এক ধরনের আছে। আমাদের পণ্যটি যখন ওই দেশে গেল তখন দেখতে হবে যে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রেগুলেটরি রিকোয়ারমেন্টে এটা ফিট হয় কিনা। আমরা সবসময় জানি এটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। তো এই যে ফুড সেফটি পার্টিকুলারলি, এই জন্য আমি এটা আনতে যাচ্ছি যে when we are trying to expand the international trade, we need to consider the food safety. Now when we talk about food safety, সেখানে আসবে আমাদের এই কেমিক্যাল সাইড, যেটা সেটা থাকতে পারে অ্যান্টিবায়োটিক রেসিডিউ, সেটা থাকতে পারে হেভি মেটাল, সেখানে থাকতে পারে মাইক্রোব, যেটা মাইক্রোবায়োলজিক্যাল ইস্যু, ব্যাকটেরিয়া কি থাকতে পারে। তো সেই পণ্যগুলো আমরা যেখানে উৎপাদন করছি, ভ্যালু চেইনের মাধ্যমে যেভাবে যাচ্ছে, সেইখানে যদি এই মানটা আমরা না করতে পারি, কন্ট্রোল না করতে পারি, সেটি কিন্তু আমাদের আন্তর্জাতিক বাজারে সেটি ঠিক মতো প্রবেশ করতে পারবে না। এক। দুই হলো, আমরা যদি ইভেন ডোমেস্টিকের কথাও চিন্তা করি, ওই স্যার বারবার বললেন আমাদের তো নির্ভর করতে হবে, এটা মার্কেট বেসড ইকোনমি। মার্কেট বেসড ইকোনমি হতে গেলে কি হতে হবে? হোয়াট মাই কনজিউমার্স ওয়ান। এই যে ভ্যালু চেইন কথাবার্তা বলতে গেলে, ইট ইজ নট অনলি হোয়াট উই ক্যান প্রডিউস, ইট অলসো ডিপেন্ডস অন হোয়াট আওয়ার কনজিউমার ওয়ান। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বে, আমাদের মোহন স্যারদের মতো ব্যক্তিত্বের সহায়তায় আমাদের ইকোনমি অনেক গ্রোথ হয়েছে। So what we used to demand may not be the same what we will be demanding in 5 years, 10 years from now, because we need to have some kind of a strategic vision. Now in that case, এই কোয়ালিটিটাও কিন্তু ওখানে চলে আসবে। আমি যেটা আগে খেতাম 5 বছর আগে, সেটা হয়তো আমি নাও খেতে পারি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। বহু বছর আগে ভিয়েতনামে, আমি তখন ওয়ালফিশে ছিলাম, ওই জেনেটিক ইমপ্রুভমেন্টের উপর ওদের কাজ করতাম ওদের সাথে অনেকদিন। তো অরিজিনালি অবভিয়াসলি যাকে বলা হয় কন্ট্রোল ইকোনমি, কমান্ড ইকোনমি, ওদের জন্য রাশিয়ান মানে ইউএসএসআর এর ওই 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 চিন্তা ভাবনার আদৌলতে ওদের সমস্ত জেনেটিক ইমপ্রুভমেন্ট কাজ হয়েছিল এই সিলভার কার্পের উপর, কারণ এটা হায়ার গ্রোথ, প্রোডাকশন বেশি হয়, মাস প্রোডাকশন বেশি হয়। তো এটা তো জেনেটিক ইমপ্রুভমেন্ট তো অনেকটা লম্বা সময়ের ব্যাপার। তারপরে দেখা গেল কি, যখন মার্কেট বেসড ইকোনমি হলো, ওই কেউ আর ওই সিলভার কার্প খায় না। কেন সিলভার কার্প খায় না? বিকজ ইট ডাজন্ট টেস্ট গুড। সো হোয়াট দে ওয়ান্ট ফিশ লাইক কমন কার্প। নাও হোয়াট হ্যাপেন, অল দ্য ইয়ার্স এই যে এই পরিমাণ জেনেটিক ইমপ্রুভমেন্ট ওরা করলো, এই হ্যাচারি ওই ব্রুস্টক আর নেওয়ার কোনো চিন্তা ভাবনা করে না। কাজে আমাদেরও কিন্তু এখন চিন্তা করতে হবে যে হাউ উই ক্যান মিট দি ফিউচার ডিমান্ড। তাহলে একদিকে হলো যে আমাদের ফুড সেফটি, যদি আমরা বলি ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে নজর রাখতে হবে, ডোমেস্টিক মার্কেটেও কিন্তু আমাদের যেহেতু ইনকাম বাড়ছে, কনজিউমার্স উইল বি ইন্টারেস্টেড টু বাই হায়ার কোয়ালিটি প্রোডাক্ট। সো উই নিড টু কনসিডার দিস। সো আমার প্রথম কথাটা হলো যে এই ফুড কোয়ালিটি, ফুড সেফটি, ইট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। আর আরেকটি কথা, ওই যে স্যার যেটি বললেন
সেটি হলো যে প্রোডাকশন। প্রোডাকশন তো দেখা গেল যে আমাদের গ্রোথ 6% এর দিকে এসে এখন মোটামুটি একটা ফ্ল্যাট 6% গ্রোথ। 6% গ্রোথ ইজ ভেরি গুড গ্রোথ, বাট এই 6% গ্রোথটা সাস্টেইন করা যায় কিভাবে, কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়? অনেক জিনিসের ভিতরে একটা জিনিস কিন্তু আমাদের স্টিল মেনটেন করতে হবে, যে পার ইউনিট এরিয়াতে প্রোডাক্টিভিটি কেমনে বাড়ানো যায় উইদাউট ডেস্ট্রয়িং অর হার্মিং আওয়ার ইকোসিস্টেম। তো সেইটা যদি হয়, এই ক্ষেত্রে মনে হয় ওই জেনেটিক ইমপ্রুভমেন্ট, যেটা আমি পার্টিকুলারলি বলছি ফিশ, এবং টু সাম এক্সটেন্ট দ্যাটস ট্রু ফর পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক, we need to make sure that we continue to invest in the genetic improvement program, both from the public sector as well as private sector. যেমন পাবলিক সেক্টরে আমাদের BFRI রিসার্চ আছে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ব্রুস্টক ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে, আর আমাদের প্রাইভেট হ্যাচারি গুলো তো আছেই। তো আমাদের এটা চিন্তা করতে হবে যে জেনেটিক ম্যাটেরিয়াল যেন ডিটোরিয়েট না হয়, যাতে আমাদের প্রোডাকশনটা সাস্টেইন করে উইদাউট ডেস্ট্রয়িং দি এনভায়রনমেন্ট। সেক্ষেত্রে জেনেটিক কন্টিনিউয়াস ইউজ অফ জেনেটিক ইমপ্রুভমেন্টের একটি বড় ভূমিকা থাকতে পারে। আর আরেকটা জিনিস আমি এড করতে চাই এখানে, স্যার বললেন, আমি ওটা এমফাসিস দিতে চাচ্ছি, সেটা হলো আমাদের মার্কেট বেসড ইকোনমি। যখন মার্কেট বেসড ইকোনমি হয় তখন আমাদের তো প্রাইভেট সেক্টরের একটা বড় ভূমিকা। এটা সরকারের তুলনায় আমরা শুধু বললেই তো হবে না সরকার এটা করে দাও, সরকার এটা করে দাও। This is not how system works, right? Government can provide support, government can provide some kind of a framework within which people can cooperate and operate. কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ব্যাপারটা আমাদের যোগ দিতে হবে। তাহলে আমি যদি সামারি আকারে বলি, আবার বলতে যাব যে ওই ফিউচার গ্রোথ ইন্টারনালি যদি আমরা মিট করতে যাই, তাহলে আমাদের নজর রাখতে হবে ইন্টারনাল ডিমান্ড। ইন্টারনাল ডিমান্ড কিন্তু চেঞ্জ হবে। এই আমি জানি না আমার এখানে এই শেয়ার স্ক্রিন করার প্রভিশন আছে কিনা, যদি থাকে আমি জাস্ট একটা স্লাইড আমি আমার রিসার্চ থেকে দেখাইতে পারি, জাস্ট টু শো দ্যাট depending on the scenario, we would see different kind of demand for different fish products. I'm talking about 2030 to 2050, 2030 to 2050, a period. That means we have to really make sure that we have strategies in place to have improved quality. সেখানে ওই আবার রিপিট করছি আমি, যেহেতু এটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা ওই কেমিক্যাল সাইডে হতে পারে, সেটা বায়োলজিক্যাল সাইডে, যেটা মাইক্রোবায়োলজিক্যাল সাইডে হতে পারে। আর ওটার উপর ভিত্তি যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য আছে এটা ইজিলি মেনটেন করা যায়। আবারও বলি যে আসলে এই স্যারের নেতৃত্বে এত সুন্দর সুন্দর প্ল্যান হচ্ছে, এগুলো দেশের উন্নয়নের জন্য খুবই একটা ফলপ্রসূ অবদান রেখে আসছে এবং ভবিষ্যতে রাখবে। ধন্যবাদ। আমি সংক্ষিপ্তভাবে বললাম, আবার যদি এটার ভিতরে বাড়ানো যায়, I will be happy to expand. Okay, thank you, Dr. Madan. We will come back to you. You wanted to আপনি একটা স্ক্রিনে শেয়ার করতে চেয়েছেন, আমি আসবো ওটাতে আবার। তো এখানে অনেকগুলো পয়েন্ট আসছে, আমি একটু জাস্ট সংক্ষেপে আমি ওই যে আমাদের যে এক্সপোর্ট বাড়ানোর কিংবা প্রোডাকশন বাড়ানোর জন্য দুই একটা কমেন্ট আসছে আমাদের শ্রোতাদের কাছ থেকে, সেটা আমি একটু একটা শেয়ার করি। এখানে সাকিউল মিল্লাত মোর্শেদ বলছেন যে আমরা যদি মানে ফ্লাড প্লেন এলাকায় 1% প্রোডাকশন বাড়াতে পারি, দ্যাট উইল বি হিউজ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন আর কি, সেটা উনি বলেছেন। আমরা আরো কিছু মন্তব্য আছে, আমরা সেটা আসবো। এখানে বলছে ফিশ প্রোডাকশন area can increase manyfold as only 1% of the floodplain are utilized and marine resource. এটা ওনার মন্তব্য আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি বক্তব্য শোনার আগে আমি এখন একটু জনাব আরিফ আজাদ সাহেবের কাছে আসতে চাই, যে উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং যে প্রেজেন্টেশনটা শুনলেন এবং জনাব মদন মোহন যেটা বললেন নাকি, তার পরিপ্রেক্ষিতে উনি ওনার এই আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে ওনার কিছু মতামত প্রকাশ করা হয়। থ্যাংক ইউ, জনাব আরিফ আজাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন প্রিভিলেজড যে আমি আজকে শ্রদ্ধেয় শামসুল আলম স্যার যেমন পেয়েছি, এবং আমাদের মানে আমার দীর্ঘদিনের বন্ধু, এবং আমার মনে হয় যে আমরা প্রায় 20 বছর যাবৎ, প্রায় 16 বছর যাবৎ বিচ্ছিন্ন মদন রে পেয়েছি। আমি ভেরি মাচ ডিলাইটেড। তোমার শুভেচ্ছা এবং তোমার পারিবারিক শুভেচ্ছা জানাই এবং শুভকামনা করি। আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো। একটা হচ্ছে যে একটা পারসেপশনে বোধহয় আমরা, এটা আমি মনে করি যে এটা ডফের দুর্বলতা, আমি ব্যক্তিগতভাবে আমারও দুর্বলতা, যে পারসেপশনালি একটা বিষয়ে বোধহয় আমরা অবগত নই। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত প্রোডাক্ট এক্সপোর্ট হয়, বাংলাদেশ ইজ দ্য পায়োনিয়ার কান্ট্রি ইন সাউথ এন্ড সাউথ ইস্ট এশিয়া। কারণ হচ্ছে যে আমরা 2009 সালের পরে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের 51টা কনসাইনমেন্ট রিজেক্ট ফেরত আসে। তারপরে আমরা যে দীর্ঘ ব্যবস্থা গ্রহণ করি, এর ফলশ্রুতিতে বাংলাদেশে বর্তমানে 3টা ইন্টারন্যাশনালি হাইলি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি হয়েছে ডিপার্টমেন্টের, একটা সাভার, একটা খুলনা এবং একটা চিটাগাং। এবং আপনারা সবাই শুনলে খুশি হবেন সম্মানিত আলোচক এবং দর্শকবৃন্দ, যে ইউরোপীয় ইউনিয়নের একটা অফিস আছে, ফুড এন্ড ভেটেরিনারি অফিস, এফবিও বলে। এই ফুড এন্ড ভেটেরিনারি অফিস যে দেশ থেকে তারা ইম্পোর্ট করে, এগুলো তারা রেগুলারলি অডিট করে যে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ প্রোডাকশন, কোয়ালিটি অফ দ্য সাপ্লাই চেইন, কোয়ালিটি এট দ্য এন্ড পয়েন্ট, প্রসেসিং পয়েন্ট। এবং তারা আমার দায়িত্বে থাকার সময় 15 সালে যে অডিট করে, তখন তারা একটা সার্টিফাই করে যে বাংলাদেশ ইভেন ক্যান এক্সপোর্ট ফ্রম টুডে টু ইউরোপিয়ান ইউনিয়ন উইদাউট এনি সেলিব্রিটি সার্টিফিকেট, মানে হেলথ সার্টিফিকেট ছাড়াই উই ক্যান এক্সপোর্ট আওয়ার প্রোডাক্ট টু ইউরোপিয়ান কমিউনিটি। এই স্ট্যান্ডার্ড মনে হয় যে এটা আমাদের গৌরব করার বিষয়। এবং আপনারা খুশি হবেন যে 18 সালে যে অডিট হয়েছে, সেটা 18 সালেও তারা এন্ডোর্স করেছে। অর্থাৎ কোয়ালিটি এক্সপোর্ট লাইনে আমরা এমন কোনো অবস্থানে নাই যে আমরা আমাদের ব্যারিয়ার আছে, এটা আমাদের ক্যাপাসিটি আছে এবং সেই ম্যানেজমেন্টও আছে। সমস্যাটা হচ্ছে যেটা ডক্টর মদন আপনি বলেছেন, ইন্টারনাল মার্কেট, এখানে আমাদের বিরাট দুর্বলতা। এবং আপনার পত্রপত্রিকায় দেখবেন আপনারা যে পুশ করা যে চিংড়িগুলা, যেগুলো আপনার এক্সপোর্ট লাইনে যায় না, এগুলা সোনারগাঁয়ের কাছে এখানে আপনার ডাম্পিং হয়, প্রায় আপনার দেখবেন যেগুলা ড্যামেজ করতে হবে। আমি 3টা পয়েন্ট শুধু বলবো। একটা হচ্ছে যে অ্যাকোয়াকালচারের স্যার যে চ্যালেঞ্জ গুলা তুলে ধরেছেন, অ্যাকোয়াকালচারের কথা বলেছেন, মেরিন সেক্টরের কথা বলেছেন, এখানে শুধু হেডলাইনটা আছে। আমি স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করব যে এখানে যদি একটা অন্তত প্যারাগ্রাফ এড করা যায় যে অ্যাকোয়াকালচারের চ্যালেঞ্জ গুলা কি। যেমন আমি বলি, অ্যাকোয়াকালচারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিটি ফিড। এবং আমি গত মাসে মুক্তাগাছা ভিজিট করেছি, ময়মনসিংহ এবং কুমিল্লা ভিজিট করেছি। ফার্মাররা সবচেয়ে প্রতারিত হচ্ছে ফিড মিল গুলো। এবং আমাদের পলিসি লেভেলে একটা ইনস্ট্রুমেন্ট থাকা উচিত, কিভাবে আমরা এটা মনিটর করব, কিভাবে আমরা সার্ভেলেন্স করব। এবং আমাদের অনেকগুলা প্রোডাক্ট কিন্তু শুল্ক মুক্ত ভাবে বাংলাদেশে আসে, প্রোটিন কনসেন্ট্রেট, তারপরে গোয়ার মিল, ভুট্টা, এগুলা শুল্ক কিন্তু 100% মওকুফ করা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে মিলার যারা ফিড প্রডিউস করে, তারা এই সুবিধাটা গ্রহণ করেন, কিন্তু ভোক্তা পর্যায়ে এটা পৌঁছে না। আমি মিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে জিজ্ঞাসা করেছিলাম গত মাসে যে আপনারা যে সুবিধা পেয়েছেন, তাতে করে 50 পয়সা আপনার ফিডের দাম পার কেজিতে কমানো যায়। উনি এগ্রি করেছেন, কিন্তু বাস্তবে এটার প্রতিফলন কিন্তু আমরা ফিল্ডে দেখি না। এখন এই ইনপুটের যে কস্ট, এই কস্ট অফ প্রোডাকশনের জন্য আপনার অনেক ফার্মার কিন্তু চলে যাচ্ছে। স্যার যারা দেখিয়েছেন যে কিছুটা ড্রপ করেছে অ্যাকোয়াকালচার, ইট ইজ ফ্যাক্ট। এবং আপনার আমি মুক্তাগাছায় দেখেছি, ময়মনসিংহে দেখেছি, কুমিল্লাতে দেখেছি, কই চাষিরা 100 ভাগের 40 ভাগ অলমোস্ট আউট হয়ে গেছে। এটা অ্যাসোসিয়েশনের তথ্য, আমাকে বলেছে তারা যে কই প্রোডাকশন কমে গেছে প্রায় 40%। কারণ হচ্ছে যে প্রোডাকশন কস্ট হচ্ছে 80 টাকা, বিক্রি করতে হচ্ছে 78 টাকা। শিং মাছেরও অলমোস্ট এই অবস্থার দিকে যাচ্ছে। শিং মাছের কস্ট অফ প্রোডাকশন হচ্ছে আপনার প্রায় 200 টাকা, বিক্রি হচ্ছে ফার্ম গেটে 200 টাকা।
যেটা ঢাকার মার্কেটে আমরা কিনছি হচ্ছে 450-500 টাকা। তো আমার একটা সুপারিশ থাকবে যে পলিসি লেভেলে একটা ইনস্ট্রুমেন্ট থাকা উচিত যে আমাদের যে ক্রিটিক্যাল ইনপুট গুলা এইগুলা কিভাবে সার্ভিলেন্স এবং মনিটর করব, এটার কোয়ালিটি অ্যাসুরেন্স করব এবং এটার ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট করব। এইটা আমাদের স্যার একটা পয়েন্ট থাকা উচিত। আর একটা জিনিস যেটা স্যার আপনি বলেছেন ভ্যালু এডিশন, আসলে এটা ওপেন মার্কেট অর্থনীতিতে গভর্নমেন্ট আসলে খুব বেশি কিছু করতে পারে না, কিন্তু যেটা করতে পারে কতগুলো আমার মনে হয় যে পলিসি লেভেলে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই যে বাংলাদেশে 100 ইকোনমিক জোন হচ্ছে, আমরা কি একটা দুইটা জোন রাখতে পারি না যেটা হবে ফিশারিজের ইকোনমিক জোন? একটা হইতে পারে কক্সবাজারে বা খুলনাতে একটা শ্রিম্প ইকোনমিক জোন, একটা সাউথ বেঙ্গলে হতে পারে একটা মহিষের ইকোনমিক জোন। এই ধরনের পকেট ডেভেলপ করা উচিত যেখানে জোন স্পেসিফিক আমাদের এগ্রিকালচারাল সাবসেক্টর গুলাকে ডেভেলপ করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। আর যেটা স্যার যেটা আপনি বলেছেন সবচেয়ে মানুষ সমস্যায় পড়েছে অ্যাক্সেস টু ক্রেডিট। প্রাইভেট সেক্টর এখন এই যে মানে বাংলাদেশ ব্যাংকের যে ঘোষণাগুলো দিয়েছে, যে প্রণোদনাগুলো, এইগুলো আসলে কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। আমার টাঙ্গাইলের ডিএফও আমাকে বলেছেন যে এখানে 1 টাকাও ফিশারিজে দেওয়া হয় নাই, এই ঘোষণার 1 টাকাও। এই অ্যাক্সেস টু ক্রেডিট এইটা পলিসি লেভেলে দেখা উচিত, কিভাবে এটা ওয়ান ডিজিটে যেটা নিয়ে আসা হয়েছে এটা কিভাবে ম্যাটেরিয়ালাইজ করা যায় এবং মানুষের কাছে পৌঁছে, এই জিনিসটা স্যার আমার মনে হয় দেখা উচিত। কথা বললে স্যার অনেক কথা বলার আছে, আমি সব দিকে যাবো না। আমি 2-3টা পয়েন্ট স্যার আপনার নজরে এনে আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে স্যার ডক্টর মদন এবং আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর নজরুল, কুইক রেসপন্ড করি। ডক্টর মদন যা বলেছে, মদন মোহন, সেটা তো একেবারেই বাজার ভিত্তিক এবং এক্সপোর্ট কিভাবে আমাদের আরো আমরা যেতে পারি কোয়ালিটি এনশিওর করে, সেটা নিয়ে আর দ্বিমত করার কিছু নেই। সৈয়দ আরিফ আজাদ যেটা বলেছে অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ। আমার একটু দুঃখ হয় এই কারণে, আমরা যখন মন্ত্রণালয়ে চাই লিখিত যে আপনারা বলেন আমরা কি লিখবো, আসলে আমি যেগুলো বলেছি কিন্তু জিডির বা আমার কোনো আবিষ্কার না, মন্ত্রণালয় থেকে যেভাবে পেয়েছি সেটাকে এডিট করে আমরা তুলে ধরে আলাপ আলোচনা করি। একটা সুন্দর কথা সৈয়দ আরিফ আজাদ বলেছে, আমাদের যে কনসেপশন যে আমাদের মার্কেট যায় মানে মাছ ভালো না যায় না, কনসালটেন্ট ফিরে আসে, তো নয়ের কথা, তার থেকে 1 দশক পার হয়ে আসছে। আজকে বাংলাদেশে যে এই ফেসিলিটিটা ডেভেলপ করেছে এটা জানানোর দায়িত্ব ছিল ডফের। আমাকে আমি সৈয়দ আরিফ আজাদকে রিকোয়েস্ট করে দিতে পারে, আমার সময় খুব কম, পাস করাতে চাচ্ছি। এই যে আমাদের টেকনিক্যাল ফেসিলিটি ডেভেলপ করেছে টু এনশিওর কোয়ালিটি অফ এক্সপোর্টেড ফুডস, মানে আমরা যেটাকে এক্সপোর্ট করি সেই এক্সপোর্টিং যে ফিশটা সেটা যে কোয়ালিটি ব্যবস্থা বাংলাদেশে হয়েছে, এইটা তো প্ল্যানে লিখলে পরে হয় কি, সরকার পরে, এনজিওরা পরে, বিদেশিরা পরে, ডেভেলপমেন্ট পার্টনার্সরা পরে, এটা দেওয়া তারা কান্ট্রি অ্যালাইনমেন্ট করে, প্রত্যেকের দাতারা এই আইডিয়া প্ল্যান দিয়ে ওরা কান্ট্রি পেপার তৈরি এবং ওইটাই ইনসিস্ট করে গভর্নমেন্টকে। তো এই তথ্যটা আমি পাই নাই। আমার মনে হয় একটু লিখতে পারলে দেশের জন্য ভালো হয়, ডফের জন্য ভালো হয়, ফিশারির জন্য, সকলের জন্যই ভালো হয়। এই তথ্যটা আসুক। আর আমার মনে হয় এই যে নিয়ে বলা হলো, এই যে ক্রেডিট নিয়ে, এটা অবশ্য আমরা জানি শুনি, এটার অনেক সমস্যাও আছে। এটা ব্যাংকিং সেক্টর নিজেরা, প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক ওয়ার্ক করে, তাদের ক্লায়েন্ট রিলেশনশিপ নাই, ফার্মারের সঙ্গে অনেকের অ্যাকাউন্ট নাই, সেগুলো তো সমস্যা আছে, সেগুলো কিছুটা অ্যাড্রেস না। এখন মোট বিষয় হলো ফিউচারের এই সুন্দর যে ইয়েটা, এতটা ডেভেলপমেন্ট প্ল্যানে কিন্তু এটা রিফ্লেক্টেড হচ্ছে না, বিকজ আমরা ওই ধরনের ইনপুট পাই নাই ডফের থেকে বা এই প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে। পেলে তো এটা আমরা ভালোভাবে তুলে ধরবো। তো এটা আমি রিকোয়েস্ট করবো, যদি আরিফ আজাদ তুমি পারো, ডফের জন্য ভালো হয়। আর যেটা যে মনিটরিং, এই যে ফিডের তারা ফ্রি ইয়েতে আনে, ট্যাক্স ফ্রি আইনার দাম, সেটা অবশ্য তারা কয়েকটা ফার্ম ফিড প্রডিউস করে, সেই জন্য তারা অলিগোপলি, তারা মার্কেট প্রাইসটা কন্ট্রোল করে। তো এইটার জন্য ডফে তো আজকে প্রোডাকশন এক্সটেনশন এতকাল করেছে, এখন কিন্তু মার্কেটিং এক্সটেনশন করা দরকার। মার্কেটিং মানে এই কোয়ালিটি মনিটরিং ফিডের এবং এই কস্ট অফ প্রোডাকশন, ডিফারেন্ট ভ্যারাইটি, এগুলো কিন্তু এখন ডফের থেকে হওয়া উচিত। তো ডফের উচিত তাদের একটা উইং করা,
কি বলে ওদের ওখানে যায় না, উইন দ্য সেকশন, এই মার্কেট মনিটরিং, কোয়ালিটি মনিটরিং, এই বিষয়গুলো কিন্তু তারা করতে পারে রাদার দেন প্রোডাকশন এক্সটেনশন। এটা ডফের থেকে না আসলে এটা আমরা কিভাবে করবো? আর আমরা তো লিখে বিপদে পড়বো ডফ বা প্রাণী মন্ত্রণালয় অন না করবো। তো এটা যদি পারো দ্রুত হাফ পেজ, এক পেজ, বিশেষ করে যে ফেসিলিটি গুলো ডেভেলপ করছে বাংলাদেশে ফেসিলিটি, এটা কিন্তু উল্লেখিত হওয়া দরকার। আমি মনে করি এটা খুব ভালো প্রস্তাব। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমি আপনার কাছে 20 সেকেন্ড সময় নিচ্ছি স্যার। একটা শুধু আপনার কাছে আবদার, এটা ফিল্ডের থেকে আমাকে রিপিটেডলি বলা হচ্ছে, কস্ট অফ প্রোডাকশন বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে স্যার বিদ্যুতের বিল, অ্যাকুয়াকালচারের বিদ্যুতের বিল। আমার ক্রপ সেক্টরে হচ্ছে নন কমার্শিয়াল রেট, আর অ্যাকুয়াকালচারের জন্য যে বিদ্যুতের রেটটা বিদ্যুৎ বিভাগ নির্ধারণ করেছে এইটা হচ্ছে স্যার কমার্শিয়াল রেট, এবং এটা ইউনিট প্রতি 7 থেকে 8 টাকা লাগে, ক্রপে লাগে 2 থেকে 3 টাকা। এইটা স্যার পলিসি ইস্যু, আমি জানি না, আমার নলেজে আসতে আমি শুধু পেয়েছি স্যার, আপনাকে জানাইলাম। যদি সম্ভব হয় স্যার আপনি এই ইস্যুটা একটু মনে রাখবেন। থ্যাংক ইউ। আমাকে লিখে পাঠাবেন। আমাদের এটাই, এই যে মানে তোমার নেতৃত্বে আরিফ আজাদ সাহেব এই যে আলোচনাগুলো হলো এবং প্রফেসর শামসুল আলম যেটা চাচ্ছেন, পিস ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এই পয়েন্ট গুলো লিখে দিতে পারি যাতে লিখে দিতে পারেন। মিনিস্ট্রি হলে কি আমাদের একটা ওনারশিপ প্রয়োজন হয়, মানে কোনো জিনিস যদি পরে ভুলভ্রান্তি হয় বা প্রশ্ন, আমরা বলি যেটা মিনিস্ট্রি দিয়েছে সাইন বাই সেক্রেটারি অথবা সাইন বাই ডিজি, আমাদের ওই অথরাইজেশনটা দরকার প্লিজ। আরিফ আজাদ সাহেব তাহলে মন্ত্রণালয়ের সঙ্গে একটু কথা বলে সেটা করার চেষ্টা করতে। বিসেফ ফাউন্ডেশন উইল টেক ইনিশিয়েটিভ, এবং তারপরে যার যার যে সমস্ত অথেন্টিক অথরিটি দরকার আছে সেই অথরিটির কাছ থেকে এন্ডোর্স করে দিবে আর কি। ওকে, ঠিক আছে। প্রফেসর মদন কিছু বলবেন? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম ওই সূত্র ধরে যেটা আরিফ আজাদ বললেন এবং স্যার বললেন, যেটি হলো যে আমাদের যে দক্ষতাটা আছে, আমাদের যে ক্যাপাসিটিটা আছে, এবং আমাদের within Department of Fisheries there is a I think wing called quality control, এবার না ওই উইংটার নামের ভিতরে কোয়ালিটি কন্ট্রোল আছে। মোস্ট কনসেন্ট্রেশন তারা যেটা দেয় সেটা ওই আরিফ আজাদ ডিজি ছিলেন, সেটা হলো শ্রিম্পের উপর, এবং সেটার উপর ভিত্তি করেই আমাদের এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত অসুবিধাগুলো এক সময় ছিল সেগুলো আমরা ওভারকাম করতে পেরেছি। কাজে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ হ্যাজ দ্য এবিলিটি টু ডু সামথিং, এন্ড দে হ্যাভ বিন ডুইং ইট ফর fisheries, particularly shrimp sector, and more so for European Union. Now, ওই আবার ওখানে আরিফ আজাদ যেটা বললেন যে ওইটার সাথে সাথে আমাদের দেখতে হবে যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যেটা আছে ডোমেস্টিক সেক্টরে, সেইখানে আমাদের এই ফুড সেফটিটা কিভাবে এনশিওর করা যায়, আমাদের ক্যাপাসিটি আছে, সেটা কিভাবে আমরা এক্সপ্যান্ড করতে পারি, নট অনলি ফর exportable shrimp sector but other exportable sector and for domestic demand or domestic sector. আমি সূত্রটা শুধু লিংক করে দিলাম আর কি। আমি এখানে একটু অ্যাড করতে চাই, যেহেতু বিসেফ ফাউন্ডেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে সেফ ফুডটাকে এশিওর করা, নট অনলি ফর এক্সপোর্ট পারপাস বাট অলসো ফর ডোমেস্টিক পারপাস। সুতরাং একটা পারসেপশন ক্রিয়েট করা দরকার যে হোয়াট এভার ইজ প্রডিউসড ইন বাংলাদেশ দ্যাট ইজ ফুড সেফ এন্ড কোয়ালিটি প্রোডাক্ট। দ্যাট ইজ ওয়ান অফ দি অ্যাসপেক্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু এখন লাইভ স্টকে যাই। আমাদের লাইভ স্টকে যিনি ছিলেন উনি বোধহয় আউট অফ ইয়েতে চলে গেছেন আর কি। তো এই ফাঁকে আমি আমাদের সভাপতি জনাব ভাই যদি কিছু অ্যাড করবেন নাকি, না পরবর্তীতে একবারে আপনি যদি কিছু অ্যাড করেন, তারপরে যদি কোনো প্রশ্নগুলো নিয়ে আমাদের যে দর্শকদের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়েও কিছু যদি উল্লেখযোগ্য কিছু করা যায় আর কি, সেইগুলা করা হয়। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি আর কি, যে আব্দুল্লাহ আল মামুন উনি করেছেন most of the blue economy activities are proposed here to go for shallow marine water farming. Poor or no policy on large scale fisheries. এটা একটা মানে তার মন্তব্য আর কি। এখানে জিয়াউদ্দিন বাবলু
আচ্ছা, এখানে জাস্ট উনি একটা মদন মোহন দেকে শুভেচ্ছা জানিয়েছি। এখানে আরেকটা মন্তব্য হচ্ছে আবার ওটাই আব্দুল্লাহ মামুর, ফর ফিশ জিএমও ইজ হাই ড্রিম। ওকে, এটা জিএমও বলতে বোধহয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম মিন করেছেন আর কি। ইন কোস্টাল অ্যাকুয়াকালচার এন্ড marine culture, please add new fish species like sea bass, mullet এবং আরো অন্যান্য ভ্যারাইটির কথা উনি বলেছেন, পার্টিকুলারলি ইন দি কোস্টাল অ্যাকুয়াকালচার সেকশন। আচ্ছা, আমাদের এটা জাস্ট আমরা অবগতির জন্য, আমি এগুলো সব এই কমেন্টস গুলোকে কম্পাইল করব আর কি। কম্পাইল করে আমি যে মন্তব্যগুলো আসছে এগুলা আই উইল জাস্ট সেন্ড টু, এবং আমরা ব্লুতে কিন্তু মানে ওই সমুদ্রের কথা বলেছি এবং ডিপসির কথাও বলেছি, কি ধরনের ডিপসি শিপ লাগবে সেগুলো উল্লেখ করেছি। কাজে এটা কিন্তু কেবল ওই অফশোর বা শর্ট ডিস্টেন্স না, সমুদ্রে একেবারে আমাদের শেষ সীমানা পর্যন্ত কিভাবে এক্সপ্লয়েট করা যায় সেটা কিন্তু উল্লেখ করেছি। প্লিজ নজরুল এখন লাইভ স্টক দাও। আচ্ছা, আমার মনে হয় যে ডক্টর আব্দুল জব্বার শিকদার, উনি বোধহয় ডিজি নাকি লাইভ স্টকে। জি স্যার, ডিজি স্যার, জি। উনি ওনার ইয়েটা স্ক্রিনটা দেখতে পাচ্ছি, কিন্তু উনি আসছেন কিনা উনি তো ওনাকে ফেসটা দেখতে পাচ্ছি না লাইভ স্টকে। সেলিমকেই বলো তাহলে, ডক্টর সেলিম যদি বলে। সেলিমকেও দেখতে পাচ্ছি না, মানে হি ইজ গোইং অফ এন্ড অন। সেলিম সাহেব চলে গেছেন, এখন ডিজিডিএলএস এসেছেন। কিন্তু ডিজিডিএলএস তো শুনেন নাই, উনি কি মন্তব্য করবেন? সেলিমের থাকা লাগবে। আচ্ছা, সেলিম বলতে পারে। সেলিম কোথায়? যদি কোনো প্রশ্ন থাকে তো 5 বছর পরিকল্পনা প্রশ্ন কিন্তু থাকা উচিত, সাজেশন দেওয়ার এটা সুযোগ আমি মনে করি। আচ্ছা, না আমি ওনাকে দেখতে পাচ্ছি না। আমি যে আব্দুল আল মামুনের আরেকটা প্রশ্ন তোমাকে মনে করে দিতে পারি, দৃষ্টি আকর্ষণ করে দিতে পারি। উনি বলছেন যে policy also should hear the untold story from bottom tier. Bottom tier কি বুঝাইছেন আমি ঠিক বুঝি নাই, কিন্তু ইস্যু উনি তুলে ধরেছেন। ফলে আই এম শিওর যে উনি কালকে প্রফেসর শামসুল আলম আমাদেরকে বলেছেন যে অনেক কনসালটেশন ওনারা করেছেন বলে, আমার মনে হয় যেটা করেছেন। আরেকটাই কিন্তু হচ্ছে যে ডাক্তার জাফর শিকদার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডক্টর জব্বার। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনে যাচ্ছে। আমি প্রফেসর নজরুল ইসলাম বলছি। আমাদের সাথে আছেন জনাব মদন মোহন, এবং একটু আগে ছিলেন আমাদের সৈয়দ আরিফ আজাদ, উনি ফিশারির সাবেক সচিব। তো আমরা লাইভ স্টক নিয়ে আমাদের টার্গেট কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শর্টেজ কি ছিল, সমস্যা কি ছিল, এই চ্যালেঞ্জগুলো আমাদের সচিব মহোদয় তুলে ধরেছেন আর কি। সরি। তো আপনি একটু যদি বর্তমানে লাইভ স্টকের সিচুয়েশনটা কি, প্রোডাকশন এবং কি ধরনের প্রবলেমস এবং সেটা যদি আমাদের সচিব মহোদয়কে যদি তুলে ধরেন আর কি, তাহলে ওনার সাথে একটু কমিউনিকেট করবো কি ধরনের পরিকল্পনার মধ্যে সেই সমস্ত সমস্যা এবং চ্যালেঞ্জগুলো এবং স্ট্র্যাটেজিগুলো ইনক্লুড করা যায় আর কি। আপনি যদি একটু তুলে ধরেন বর্তমানে প্রোডাকশন কি, টার্গেট কি হওয়া উচিত, কি ধরনের সমস্যা আছে। উনি হচ্ছে মূল যে প্রতিপাদ্যটা প্রেজেন্ট করেছে সেই সময় আপনি ছিলেন না, তো আপনি যদি একটু বলেন আর কি। আসসালামু আলাইকুম স্যার। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের মন্ত্রণালয়ের দুটো মিটিং ছিল, ওই কেবল আসলাম আমি। ওখানে আমাদের মন্ত্রী স্যার, সচিব স্যার ছিলেন এবং প্রাইভেট এন্টারপ্রেনারদের সাথে একটা মিটিং ছিল। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর বিগত বছরগুলিতে
প্রাণী সম্পদ সেক্টরে যেগুলি আমাদের মেইন ছিল দুধ উৎপাদন, ডিম উৎপাদন এবং মাংস। তা আমার গত 2018-19 সালে আমাদের মাংস উৎপাদন ছিল যেটা, তার তুলনায় এখন অনেক বেড়েছে। বর্তমানে আমাদের পার হেড পার ডে 120 গ্রাম মাংসের চাহিদা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে, কিন্তু আমরা পাচ্ছি এখন 126.2 গ্রাম। সুতরাং আমাদের মাংসের সারপ্লাস আছে ইনশাল্লাহ, এবং এটা আমরা এখন পার্শিয়ালি বিদেশে ইম্পোর্ট করতে এক্সপোর্ট করতে পারতেছি কিছু অংশ, আর দেশীয় চাহিদা মিটতেছে। ডিমের ক্ষেত্রে আমাদের পার ইয়ার পার হেড 104 দিনের দরকার, এখানেও আমরা একটু উৎপাদন বেশি হচ্ছে আমাদের জরিপ মতে। কিন্তু মিল্কের ক্ষেত্রে আমাদের চাহিদা 250 ml পার হেড পার ডে, সেখানে আমাদের লাস্ট ইয়ারের ডাটা আমরা পাচ্ছি 175 ml। এখানে আমাদের উৎপাদনটা টার্গেটে অনেকটা নিচে আছে। আমরা আশা করতেছি এখন যে স্টেজে আমাদের দুধ উৎপাদনটা বাড়তেছে, আশা করি আমরা উইদিন 2 or 3 ইয়ার্সে আমাদের কান্ট্রির ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু ডিম মাংস এটা আমরা এখনটা অনেকটাই হয়েছে, যার জন্য আমাদের এই উন্নয়নের পিছনে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং অধিদপ্তর এবং প্রাইভেট এন্টারপ্রেনার সকলের একটা সার্বিক সহযোগিতা এবং প্রচেষ্টা অব্যাহত ছিল বিধায় আমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে পেরেছি। আচ্ছা, আমি একটু আপনাকে একটু থামাচ্ছি। আমি একটু স্লাইডটা আপনি দেখেননি, আমি একটু শেয়ার করে নিই, তাহলে ওটার সাথে কম্পেয়ার করতে আপনার একটু সুবিধা হবে বলে মনে হয়। আমি একটু শেয়ার করি যে শেয়ার স্ক্রিন। দেখতে পাচ্ছেন তো? না, এই যে এই স্লাইডটা লাইভস্টক সেক্টরে এটা ছিল আর কি 2000 এখানে আর কি। তো এটা ছিল ডিমান্ড, এবং এইখানে দেখেন এইটাকে আপনি একটু কম্পেয়ার করে দেখেন। আর আমি যদি মনে করি যে ডক্টর শামসুল আলম একটু আবার একটু যদি ব্যাখ্যা করবেন নাকি? আমি ব্যাখ্যা করি। এইটা হলো প্রোডাকশন, এইটা হলো আমাদের ডিমান্ড। এই প্রোডাকশনটা 18-19 যে এটা হলো ঘাটতি। কাজেই এটা আমি ফিগারের কথা, স্ট্যাটিস্টিক্স আমরা কেউই বুঝি না, ধরে নিলাম। আমি একটা বাস্তব এক্সাম্পল দিই, এখানে ডিজি আছে, শোনো। আমাদের মানুষের স্বয়ং সম্পূর্ণ কথাটা মানতে পারলে আমি সবচেয়ে খুশি হতাম। একটু সমস্যা হলো সমুদয় 5 তারা হোটেল বাংলাদেশে 4 তারা হোটেলের মাংস সাপ্লাই দেয় বেঙ্গল মিট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে মাংস আমদানি করে। তো সেটা কেন যদি আমাদের সারপ্লাস হয়? আমাকে একটু জবাব দাও। যদি মাংস সারপ্লাসই হবে তাহলে তো গরুর মাংসের দাম কমে আসার কথা, বাজারে যথেষ্ট পাওয়ার কথা। যেমন কই মাছের দাম 180 টাকা কেজি, 200 টাকা, এটা আর গত 3-4 বছর থেকে আর বাড়েও না। তাহলে সাপ্লাই যথেষ্ট। গরু মাংসের দাম তাহলে তোমরা বাজারে বেঁধে দিচ্ছ কোনো এখনো গরু মাংসের কেজি, তার মানে দাম বেড়ে যায় হু হু করে, ডিমান্ড বেশি সাপ্লাই কম। তা না হলে তো এটা হওয়ার কথা না। আশা করি এটুকু বোঝো, ইকোনমিক্স পড়ার দরকার নেই। বাজারে দাম বেঁধে দিতে হচ্ছে কেন? এই সব ঢাকা বাজারে গেলেই বোর্ডের মধ্যে লেখা আছে গরু মাংসের কেজি, খাসি মাংসের কেজি। এটা হয়ে গেছে কনজিউমারকে রক্ষা করার জন্য সরকার অতিরিক্ত দাম যাতে না নেয় কমে রাখে, যেটা অর্থনৈতিকভাবে ঠিক না। কারণ বাজার দাম বেশি হলে তো উৎপাদন তাড়াতাড়ি আরো আসবে, চেষ্টা করবে মানুষ, লাভ বেশি হবে। তোমার দুটা প্রশ্ন, কেন বেঙ্গল মিট সকল 5 তারা হোটেলে ইম্পোর্ট করে মাংস সাপ্লাই দিতে হয় দেশে পাওয়া গেলে, আর গরু মাংসের দাম, খাসি মাংস কেন এখনো গতকালও বাজারে দেখছি দাম বেঁধে দেওয়া? এরা ওই দামে বেচে না, কিন্তু টাঙ্গায় রাখে, দাম বেশি নেয়। তো তোমরা দাম বাধাই দিচ্ছ কেন? তো সাপ্লাই বেশি হলে। আমার এই ফিগার বাদ, এই ফিগার তোমাদের থেকেই নেওয়া, মানে দপ্তর থেকেই নেওয়া। আমার জিবি একটা সব ইয়েতে বিবিএস থেকে নেওয়া অথবা মন্ত্রণালয় থেকে নেওয়া। আমার ফিগার বলে ঘাটতি আছে মাংস, সর্বশেষও ঘাটতি আছে, সামনে 25-এও ঘাটতি থাকবে। স্যার এখানে স্যার একটু বলি আমি, আপনার সম্মান রেখেই স্যার, আমাদের বিগত 3 ইয়ার্স পর্যন্ত আমাদের দেশে কোরবানির সময় আমরা কিন্তু স্যার পার্শ্ববর্তী দেশ থেকে আগে গরু ইম্পোর্ট হতো, লাইভ অ্যানিমালি আসতো, কিন্তু এখন কয়েক বছর পর্যন্ত বিগত 3 ইয়ার্স পর্যন্ত আমরা কিন্তু ইম্পোর্টটা করতেছি না, আমাদের কান্ট্রির ভিতরে হচ্ছে। এখানে স্যার একটু জিনিস একটু ব্যাখ্যা দিয়ে আপনাদের যুক্তিতে যদি মনে করেন
যে আমাদের দেশে ডেইরি বা বিফ ফ্যাটেনিং এর যেটা আছে সেটা 3 ক্যাটাগরি ফার্মার্স আমাদের সাথে এখানে জড়িত। একটা হলো স্মল হোল্ডার, মিডিয়াম এবং লার্জ। আমাদের এই 3 ক্যাটাগরি ফার্মারদেরকে সচেতন রাখার জন্য, উদ্যোগী রাখার জন্য মার্কেটটা এভাবে আমাদের বাইরে পার্শ্ববর্তী দেশ যেমন ভারতে তাদের মিটের, অ্যানিমাল মিট বিশেষ করে ক্যাটেলের, বিফের কনজাম্পশন রেট এত কম, হিউম্যান পার্সেন্টেজ তারা যারা মুসলিম তারা ব্যতীত ওখানে এটা কনজিউম করে না, ফলে তারা পার্শ্ববর্তী দেশে কিন্তু এটা রপ্তানি কম মূল্যে করতে পারে। সেখানে আমাদের ক্ষেত্রে আমাদের যারা ছোট খামারি 1 থেকে 3 বা 5টা গাভী বা হৃষ্টপুষ্টকরণ গরু রেয়ার করে, তাদের প্রোডাকশন কস্টটা বেশি হয়ে যায় স্যার। এই প্রোডাকশন কস্টটা বেশি হয়ে তাদের পভার্টি এলিভেশনে কিন্তু রিডিউস হচ্ছে স্যার। আমাদের এখন আমরা জব্বার আমার মূল প্রশ্নটা তুমি পাশ কাটাচ্ছ কেন? কোরবানির সময় আসে, আমরা খাই, কোরবানি দিই, মানলাম এটা কোরবানি। আমি সারা বছর যে গরুর সরবরাহ, মাংস তো সারা বছর খায় মানুষ নাকি? না, সারা বছর 5 হোটেলে অল সাপ্লাই বেঙ্গল মিট করে, আর বাজারে গরুর দাম আমি তাহলে বেঁধে দিচ্ছি কেন? এত মাংস যদি হয় তার দাম বাজার তো দরকার নাই, বাজারেই বরং দাম কমে আসবে, সেটাই চিন্তা হবে, দাম কমে গেল। এখনো বেঁধে দিচ্ছি কি দাম বেঁধে না দিলে অনেক বেড়ে যায়, বেড়ে যায় মানে ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই কম। তুমি এইটার জবাব দাও। স্যার ডিমান্ড বেশি সাপ্লাই কম, সেটা স্যার একটা আপনার ঠিক আছে কথাটা, কিন্তু আমাদের দেশে যে সাপ্লাইটা এখন আছে সেটা প্রোডাকশন কস্ট, যারা স্মল হোল্ডার খামারি, যারা স্মল স্কেলে যারা রেয়ার করছে তাদের প্রোডাকশন কস্টটা একটু বেশি আসে। এখন তাদেরকে যদি আমরা সার্ভাইভ করাতে না পারি, আমরা যে পভার্টি ইরেডিকেশন করতে চাচ্ছি সেটা কিন্তু সম্ভব না। এবং মিডিয়াম যারা এবং লার্জ স্কেলের যদি আমাদের সব খামারিগুলো লার্জ স্কেলের স্টেজে পৌঁছে যেত, তাহলে আমরা কিন্তু অন্য দেশের তুলনায় আমাদের দেশে কম মূল্যে আমরা বিক্রি দিতে পারতাম। এখন এই যে স্মল হোল্ডার খামারির সংখ্যা অনেক বেশি আমার দেশে, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে সেভ করার জন্যই কিন্তু মার্কেটটা এভাবে একটু বেশি আছে। যেমন ব্রাজিলের অ্যাম্বাসেডার থেকে আমাদের এখানে গিয়ে বললো তোমাদের দেশে আমরা 300 থেকে 350 টাকা পার কেজি মাংস দিতে পারি, কিন্তু আমার দেশে যেহেতু 550 থেকে 600 টাকা কেজি কেন? তখন এই কথাটা কিন্তু আমি ওখানেও বললাম যে আসলে আমাদের এই 3 ক্যাটাগরির খামারিদেরকে সাস্টেন করাবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট এইভাবে যে এরা বেঁচে থাকুক, এদের বেঁচে থাকার জন্য ওদের। আচ্ছা জব্বার শোনো, বাঁচায় রাখতেছ তুমি, আমি 300 টাকা কেজিতে মাংস খাইতে পারতাম, 600 বিক্রি করাচ্ছ, 300 টাকা আমার পকেট থেকে দিচ্ছ, আমি কত জনম দিয়ে যাব এই পকেট থেকে? আমাকে কেন শাস্তি দিচ্ছ? না, আমার পকেট থেকে নিয়ে তুমি কাকে বাঁচাচ্ছ? আমাকে আবার তুমি মারছো কেন? প্রত্যেকটা ভোক্তা সে কিন্তু এই শোনো, এই যে ইসলামের লোকেরা গরু মাংস খায়, গরিবেরাও খায়, গ্রামের লোকেরাও খায়, তো তারা 300 টাকা প্রত্যেক কেজিতে বেশি কেন দেবে? কারে বাঁচানোর জন্য? আর সেই বাঁচানোর দরকার কি? আমি যদি কমে পাই, ভারত থেকে আইনা যদি আমার 300 টাকা কেজি হয়, আমি এটা 600 রাখবো কাকে বাঁচানোর জন্য? সেটা আমার দরকার কি? জিনিস ইম্পোর্ট করি, মাংস ইম্পোর্ট করলাম। স্যার আমার দেশে এখন ডাইরেক্টলি ইনভলভ আছে 20% পিপল আমাদের এই ক্যাটেল, ডেইরি, পোল্ট্রি প্রোডাকশন, তারা এক্সপোর্ট, তারপর আমার বাজারজাতকরণ, ট্রান্সপোর্টের সব মিলিয়ে সবাইকে যদি বাঁচিয়ে রাখতে হয় স্যার, তাহলে আমাদের যদি বড় খামারিদেরকে শুধু সাস্টেন করাই, ছোট তাদের তো কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। এই ছোটরা মরে গেলে যাবে, আমার পকেট থেকে 300 টাকা কেজি নিয়ে তুমি বাঁচাবা, কতদিন বাঁচাবা? না এখন তো আস্তে আস্তে কম দামটা, দাম আগের মতো নেই স্যার। আমরা যে ফিড বিদেশ থেকে কিছু ইম্পোর্ট করি স্যার, সেখানে সরকার একটা সহযোগিতা আমাদের এআইটি যে সেটা এটি সেখানে 5% ছিল। আমার দেশে শোনো, আমার দেশে শ্রমিক বাঁচানোর কথা বইলা সরকারি পাট মিলে 900 টাকা প্রতিদিন দিতে হয় বেতন, আর প্রাইভেটটাতে দেয় 450। তো এই শ্রমিক আমি কতদিন বাঁচায় রাখবো 900 করে দিয়ে? শেষে পাটকলও বাঁচে না, শ্রমিকও বাঁচে না। সেটা ভালো না প্রাইভেটে যে 450 দিয়ে চলতেছে সেটা ভালো? বরং আমরা এই আদমজির থেকে প্রায় $1 বিলিয়ন এখন আমরা এক্সপোর্ট করি, যেখানে আমাদের ঘাটতি ছিল 300 কোটি টাকা ব্যাংকে এই একটা পাটকল চালাইতে গিয়ে। এটি বুঝবা না, ওইগুলো কথা না। আমার কথা হলো মাংস সারপ্লাস না। শোনো, স্পেড ইজ স্পেড, স্বীকার করো। তবে আমাদের সারপ্লাস করার জন্য চেষ্টা করতে হবে। স্ট্র্যাটেজি বলো, কেমনি সংস বলবো, কেমনি ব্রিড ডেভেলপ করবো, কেমনি ফিডের ব্যবস্থা করবো, এগুলো না বলবা তুমি। এই গরিব বাঁচানো বলে 300 টাকা কেজি খাওয়াবা, এটা আমরা রাজি হব না।
প্ল্যানের দিক থেকে রাজি হন। স্যার আমি এখন কিন্তু স্যার প্রোডাকশন আপনি যদি এগিয়ে আমি একটু স্টেপগুলো নেওয়া হচ্ছে স্যার। এখন আমাদের প্রিভিয়াসলি যেভাবে আমাদের দেশে রেয়ার করতো গরু, তার তুলনায় এখন সাইন্টিফিক ওয়ে করতেছে এবং গরু রেয়ারের সংখ্যা বেড়ে গেছে স্যার। এবং এইটা দাম যদি কম। আমরা একটু বাড়াতে পারি তাহলে আপনারা যে কথাটি বলেন স্যার, এখানেই আমরা পৌঁছতে পারবো। এই টার্গেটই আমরা আগাচ্ছি এখন, কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য স্যার এখন কিন্তু বেসরকারি ভাবে বহু খামার হয়ে গেছে, তারা এটা পারতেছে স্যার। এখন কিন্তু আমি একটু যদি ডক্টর সেলিম কিছু বলতে চান আর কি, আমি দেখি ডক্টর সেলিম কি বলেন। ডক্টর সেলিম কিন্তু সব উপস্থাপন শুনেছেন আর কি, সুতরাং ডক্টর সেলিম কি বলে দেখি আর কি। হ্যাঁ জি স্যার, আমি স্যারের সাথে আমার শামসুল আলম মোহন স্যার, আমার ডিজি মহোদয় এবং অন্যান্য সবাই আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সিনিয়র মোস্ট। আমি স্যার একটু স্যার আমার ক্ষুদ্র জ্ঞানে আমি স্যার বলতে চাচ্ছি যে শামসুল আলম মোহন স্যার আমার শ্রদ্ধেয় ভাজন শিক্ষক। আমি স্যার একটু স্যার বলতে চাচ্ছি, এখানে যে আমরা বলতেছি মাংসের দাম বেশি, গরুর মাংসের দাম বেশি, আমি যদি একটু স্যার 1 কেজি গরু মাংসের দাম আর হলো 1 কেজি ইলিশ মাছের দামের সাথে যদি আমি কম্পেয়ার করি, যেখানে ইলিশ মাছ আমি ন্যাচারালি কিন্তু এটা পাচ্ছি, যেখানে প্রোডাকশনের জন্য যে খরচটা সেটা খুবই মিনিমাম লেভেলের, শুধুমাত্র আমি এটাকে ম্যানেজমেন্ট কস্ট একটু ইনভলভমেন্ট, এখানে আমি পুরাটাই ন্যাচারাল রিসোর্স থেকে এটা পাচ্ছি, এখানে শুধু আমার ম্যানেজমেন্ট কস্ট। কিন্তু আমার 1 কেজি গরুর মাংস উৎপাদন করতে কি পরিমাণ প্রোডাকশন কস্ট আসতেছে সেটা আমরা যদি চিন্তা করি, সেই হিসেবে কিন্তু স্যার আমার 1 কেজি গরুর মাংসের দাম কিন্তু বাজারে বেশি না। তাছাড়া স্যার আরেকটা পয়েন্ট হলো স্যার, 1 কেজি ইলিশ মাছের মধ্যে যে পরিমাণ প্রোটিন পার্সেন্টেজ আছে, আপনার স্যার 1 কেজি গরু মাংসের প্রোটিন পার্সেন্ট যদি ইন টার্মস অফ প্রোটিন ইকুইভ্যালেন্ট যদি স্যার প্রাইস করেন, তাহলেও কিন্তু অনেক অনেক কম স্যার। এটা স্যার আমি একটু বিনয়ের সাথে বলতে চাচ্ছি, আমার মনে হচ্ছে যে এখানে গরু মাংসের দাম বেশি না। না, বেশি গরু মাংসের সবই ভালো, ইয়েও বেশি, প্রোটিন সবই মানলাম, প্রোটিন বেশি স্যার। হ্যাঁ, আমাদের কথা হলো 600 টাকা ওরা যদি 300 টাকায় খেতে পারি, কেন আমাকে 600 টাকায় খাওয়াচ্ছ? আমি যদি ইন্ডিয়া থেকে এনে 300-তে খাওয়াতে পারি, তবে কেন আমি প্রত্যেকটা ভোক্তাকে 300 টাকা পকেট থেকে নেওয়াবো 1 কেজির জন্য? কতদিন নিব? একটা পিরিয়ড যদি বাঁধে দাও, 1 বছর পরে আর থাকবে না, তাইলে মানবো। তোমাদের এই অনন্তকাল ধরে আজকে 50 বছর এটাই শুনতেছি। স্যার ইন্ডিয়া থেকে গরু মাংস আসতেছে কম দামে আসছে স্যার, কিন্তু স্যার কোয়ালিটি ট্রাস্ট আমরা কি স্যার 100% কোয়ালিটি এনশিওর করতে পারতেছি স্যার? আমার কি এখানে টেস্ট করার ফ্যাসিলিটি আছে যে কোয়ালিটি মাংস দিয়ে না এক্সপার্ট ডেট মাংস দিছে? কিন্তু আমার এখানে স্যার যে মাংস গরু জবাই করে তার বাজারে বিক্রি করতেছে, এখানে কোয়ালিটি এনশিওর করা 100 আমার সামনে বিক্রি করে জবাই করে সামনে বিক্রি করতেছে, আর অথচ স্যার অনেক কত বছর আগের গরু মাংস, সেটা কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না স্যার। এখানে কিন্তু স্যার কোয়ালিটি বিষয়। আমি সেলিম সাহেব, ডক্টর সেলিম সাহেব একটু এক এক করে জানি। 10th জানুয়ারি স্যার, তখন দেশের গরুতে যে দুধ দিত আর এখন যে দুধ দেয় স্যার, ফার ডিফারেন্স দেখতেছেন। এতে কিন্তু একটা ভালো পজিটিভ পড়েছে এবং সেটাকে আমরা ধরে রাখার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছি স্যার। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্যার, তখন একটা গরুতে হাইয়েস্ট 3 লিটার টু 5 লিটার হাইয়েস্ট স্যার, এখন সেখানে 50 লিটার পর্যন্ত হচ্ছে স্যার, এভারেজে 10 লিটার আমার দেশে হচ্ছে। এবং আমরা ব্রাহ্মা জাতের গরু বিভিন্ন আনতেছি যাতে দুধ মাংস এবং হয় দুধ হয় বেশি। আগে আমাদের দেশি ডিম মুরগিতে 40 থেকে 80টি দেশি লোক, এখন সেখানে আমরা 300 থেকে 350 ডিম পাচ্ছি। এতে কিন্তু স্যার প্রোডাক্টটা উৎপাদন বেশি হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্যার আপনি যেটা বলেন যে 300 টাকায় আমি কেন 600 টাকাটা কিনবো? আমার দেশকে সাস্টেন করাতে হলে স্যার আমার দেশে যে উৎপাদন খরচ, যে আমাদের প্রতিমন্ত্রী স্যার নেদারল্যান্ড আমরা একসাথে গেলাম, উনি দেখছিলেন যে 72টি গরু 1 ঘন্টায় তারা মেশিনের সাহায্যে প্রসেস করতে, স্লোটার করতেছে। আর আমার দেশে প্রসেস করে, স্লোটার করে প্রসেস করতেছে, তাতে এই কষ্ট অনেক কম না স্যার, সাইন্টিফিক হয়ে তারা আগাচ্ছে। আর আমার দেশে একটা গরুকে 4 ঘন্টা বসে কষাইয়ে প্রসেস করতেছে, 4 থেকে 5 জন মানুষ কাটে। এই প্রোডাকশন কস্ট, প্রসেস কস্ট সবটাই এগুলো কোনো যুক্তি না। আমরা প্রসেসিং এ যাই, বেঙ্গল মিট সারা দেশে ছড়াই দেয় না কেন? তারা তো প্রসেস করে, বেঙ্গল মিট তো হাতে টাচ করে না। এই যে প্রসেস করে পাবনায় গেছো তো নিশ্চয়ই, তুমি জাব্বার তো নিশ্চয়ই গেছো ডিজি, তো সেখানে তো হাতের টাচ নাই। মাংস জবাই, গরু অটোমেটিক জবাই হইতেছে, শোয়াইতেছে, কোনো হাতের টাচ নাই কোথাও, মেশিনে হয়ে মাংস স্যানিটারি যা হাইজিনিক সেভাবে বেরিয়ে আসে। তো সেটা তো আমাদের দেশে আমরা চালু করতে চাই, সেটা
স্যার একটা এলডিডিবি একটা প্রজেক্ট আছে, সেখান থেকে আমরা এইভাবে সিলিং করা এবং হাউস করা, এটা আমরা 3টে সিটিতে বড় আকার 3টা স্থাপিত হবে সরকারিভাবে সহজে, এবং প্রাইভেট যারা এন্টারপ্রেনিউরকে এনকারেজ করবেন। এবং স্যার এখন যে অবস্থাটা আছে আমাদের বিগত বছরগুলোতে ডে বাই ডে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন স্যার আপনারা যেটা চাচ্ছেন হঠাৎ এগিয়ে যাচ্ছে তো কেউ অস্বীকার করছে না, তোমাদের তো বদনামও করতেছে না, ইউ আর ডুইং ল, তোমরা করছো অনেক ভালো। কথা হলো আরেকটু হিসাব কিতাব করে করতে হবে যাতে কনজিউমারে 300, 350, 400 খাইতে পারে। এইটা শেষ বিচারে এটাই চাবে মানুষ, সামর্থ্যের মধ্যে তাকে আনতে হবে। তুমি বেশি চিনিতে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। আজ কত 5 দশক ধরে 39 টাকা চিনি 65 টাকায় কিনি, তাও তো ওদেরকে বাঁচাইতে পারলাম না। প্রত্যেক কেজিতে 20-25 টাকা আমরা দিচ্ছি এই কনজিউমার, দেশের কনজিউমার। এটা কনজিউমারের পকেটে টাকার দাম নেই কেন? আমার ওই আখ চাষি গুলা একটা আখ চাষের জন্য 13 মাস জমি আটকে থাকে, 3টা ফসল করতে পারি না। আমার ওইটা চিনি বানাইতে, যে দেশের চিনি সব দেশই সব জিনিস তৈরি করে নাকি? দরকার আমদানি করবো, আমদানি করছি না। তো তোমার গরু মাংস সস্তা না খাওয়ালে যত যুক্তি দাও, গরিবের দোহাই দাও, একদিনে এটা টিকবে না। তোমাকে প্রোডাকশনও বাড়াইতে হবে, উৎপাদন বাড়াইতে হবে, কষ্ট কমাইতে হবে। ওকে, এক সময় চিনির কলের মিলে লেখা থাকতো টার্গেট লেখা থাকতো কত কম লস হবে আর কি, সেটাই থাকতো টার্গেট আর কি। কোনো মানে লাভ করার টার্গেট থাকতো না, লস কত হবে সেটা টার্গেট থাকতো আর কি, মিনিমাম কত লস কমাবো। মেইনলি যেটা ডক্টর জব্বার যেটা মেইনলি আজকে হচ্ছে সেটা হচ্ছে যে পরিকল্পনা, যেটা 5 বছরের আগে 5 বছরের পরে এটা একটা দলিল, সেই দলিলটা যাতে তথ্যবহুল হয় এবং আমরা টার্গেটে পৌঁছতে পারি, সেইটার জন্য আপনার ইনপুটটা ইম্পর্টেন্ট, পরামর্শটা ছিল। আপনি যদি সেই পরামর্শটা বিসেফ ফাউন্ডেশনের মাধ্যমে একটু দিতে পারেন, যে আমরা কি করে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য কম খরচে, এবং টার্গেটে যে আমাদের যে ডেফিসিট আছে কম খরচে কি করে দিতে পারি আর কি, সেইটা যদি একটা সংক্ষিপ্ত আপনি একটা তথ্য দিতে পারেন, আগামী 5 বছরে আমরা কোথায় যেতে পারি আর কি। আপনারা তো নিশ্চয়ই এটা নিয়ে গবেষণা কিংবা এটা করেন আর কি, ফিল্ডের থেকে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা যদি জাস্ট 2-1 দিনের মধ্যেই যদি পাঠাতে পারেন আমাদের যে বিসেফ ফাউন্ডেশনের যে আছে আর কি অফিস মিটন, তাকে যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হবে আর কি। আমরা এটা আমাদের পরিকল্পনাবিদকে পাঠিয়ে দিতে পারবো আর কি, জনপরিকল্পনাবিদকে। তো আজকে আসলে জি স্যার, আমরা আমাদের তৈরি করা আছে স্যার। আমরা নেক্সট 5 বছরের ভিতরে আমরা 2021-এর পরে 26 আমাদের করবো স্যার, এটা আমার পরিকল্পনা করা আছে। তবে আমাদের এটা লাইভ স্টক একক না স্যার, এখন কিন্তু সব ডিপার্টমেন্ট একসাথে আমাদের সাথে আমরা কাজ করে যাচ্ছি তাদের সাথে। এবছর যে আমাদের 20 জুলাই মাস কোরবানির আগে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে একজন সিনিয়র সচিব স্যারের সভাপতিত্বে কোরবানি হাট ব্যবস্থাপনা সভা হলো, এটা আমাদের জন্য একটা বড় ক্রেডিট। এবং বিভিন্ন বিভাগীয় কমিশনারদের সাথে এবং আমাদের সকল স্টেক হোল্ডার বিভিন্ন মিনিস্ট্রির সাথে আমাদের মিনিস্টার স্যার সরাসরি জুমে মিটিং করে কোরবানির হাটের আগের কথা বলতেছি স্যার, কিভাবে আমাদের সুন্দরভাবে পরিকল্পনা রাখা যায়। সকল স্তরের সকল মিনিস্ট্রি, অধিদপ্তর এবং ফার্মার্স, এন্টারপ্রেনিউর যারা আছে সকলেই কিন্তু এখন স্যার একযোগে আমরা কাজ করতেছি যে কিভাবে এটা উন্নয়ন করা যায়। আর স্যার আমাদের এটাই আমাদের স্যার, তো আমাদের স্যার আমরা তখন ছাত্র, স্যারের কথাগুলি কিন্তু স্যারের সময় যে আমাদের ডেয়ারি ফার্ম, পোল্ট্রি ফার্ম কত ছোট ছোট আকার ছিল, তখন একটা গরুতে 50 লিটার দুধ দেবে, এটা আমাদের আউট অফ ইমাজিন ছিল। অনেক উন্নয়ন হয়েছে এখন কিন্তু প্র্যাকটিক্যাল বাংলাদেশি স্যার 50 লিটার দুধের গরু আছে। এই যে একটা জিনিস হলো, আমি বলছি একটু থামাচ্ছি আপনাকে আর কি, আমাদের সময় অনেক বেড়ে গেছে। তো যে আপনারা মাঠে আছে, মাঠ থেকে অনেক কিছু জানেন, সেই মাঠের তথ্যের উপর ভিত্তি করে আপনারা যেটা বললেন যে মানে আগামীতে কি করবে, টার্গেট একটা ঠিক করা আছে, ওই টার্গেট গুলো একটু মানে একটা টেবিল তৈরি করে যদি আপনি আমাদেরকে পাঠাতে পারেন, সেটা তাহলে আমরা পাঠিয়ে দেবো আমাদের জয়নাল আবেদিন, ডক্টর জয়নাল আবেদিন। না পাঠাতে পারি না, পারবো স্যার, পাঠাবো ইনশাআল্লাহ স্যার। আমরা তাহলে কত তাড়াতাড়ি, খুব আগামী কালই যদি পাঠাতে পারেন তাহলে খুবই ভালো হয় আর কি। আগামীকাল স্যার, আচ্ছা স্যার ইনশাআল্লাহ। ওকে, তো আমার মনে হয় যে আমরা অনেক সময় চলে গেছে, আমাদের ঘন্টার প্রায় 2 ঘন্টা হতে চললো আর কি। হ্যাঁ, 2 ঘন্টা হতে চললো। আমার মনে হয় যে এটা খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমরা অনেক কিছু মানে মৎস্য খাত এবং গবাদি পশু খাতেও অনেক কিছু জানলাম, এবং আমার মনে হয় যে এটা আমার একটু বলার ছিল স্যার, একটু সময় দিন স্যার। স্যার একটু বলার ছিল। আচ্ছা, এক মিনিট বলেন।
স্যার আমাদের স্যার এখানে ওই যে জিডিপি কন্ট্রিবিউশন আমি দেখছি যে 1.47 ছিল 2018-19-এ এবং 2019-20 ডেটা অনুসারে আমাদের এটা ডেক্লাইন 1.43 এবং জিডিপি গ্রোথ রেট যদি আমরা দেখি আমার 18-19-এ ছিল 3.47 এবং 2019-20-এ সেটাও ডেক্লাইন 3.04। অর্থাৎ আমাদের গত 10 বছর যদি আমরা দেখি যে আমাদের এটা জিডিপি কন্ট্রিবিউশনটা ডেক্লাইন ছিল, বাট জিডিপি গ্রোথ রেটটা আমাদের কিন্তু ইনক্রিজিং টেন্ডেন্সি ছিল, বাট গত বছরের সাথে কম্পেয়ার করলে এটা দেখা যাচ্ছে কমে গেছে। তা আমি এটা বিবিএস এর সাথে ওই সংশ্লিষ্ট ডেস্কের সাথে সরাসরি কথা বলছি যে আপনারা যেটা যে হঠাৎ করে কমে গেল এটা কারণটা কি। আমাদের এর আগে কিন্তু আমাদের জিডিপি গ্রোথ রেট কিন্তু আপওয়ার্ড টেন্ডেন্সি ছিল গত 5 বছর যদি আমি 10 বছর যদি দেখি গ্রোথ রেটটা মূলত, কিন্তু এবার কমে গেছে। কিন্তু ওনারা আমাকে বলতে পারে নাই, বলে যে আমরা দেখবো এটা। তো আমি এখানে স্যার শামসুল আলম মোহন স্যার আছেন, জিডিপি কন্ট্রিবিউশন আমাদের কমতেছে, সেটা ঠিক আছে, দেশ উন্নত হচ্ছে, এগ্রিকালচার ডিপেন্ডেন্সি কমতেছে, ইটস এ গুড সাইন। তো কিন্তু আমাদের জিডিপি লাইভ স্টকের কন্ট্রিবিউশন ক্যালকুলেট করার ক্ষেত্রে আমার ডিজি মহোদয় এখানে আছেন, আমাদের ফিল্ডের অফিসারদের একটা চাওয়া ছিল যে আসলে আমাদের যে এই যে প্রতি বছর যে হাইটস এন্ড স্কিন আমাদের তৈরি হচ্ছে, এই হাইটস এন্ড স্কিনের যে বাজার মূল্য সেটা আমার জিডিপি কন্ট্রিবিউশন আসতেছে না। এটা আমাদের আমরা বিবিএস এর সাথে কথা বলছি, বিবিএস বলতেছে যে আমাদের র হাইটস এন্ড স্কিনটা তারা ক্যালকুলেট করতেছে। কেন র হাইটস? ফিশারিজ এর জিডিপি ক্যালকুলেশন করতে গেলে এক্সপোর্টের বিষয়গুলো চলে আসতেছে, ফ্রোজেন মিট ফ্রোজেন ফিশ চলে আসতেছে জিডিপি ক্যালকুলেশনে। তা আমাদের ক্ষেত্রে কেন প্রসেস হাইটস এন্ড স্কিন আমাদের জিডিপি ক্যালকুলেশন? এটা হলো আমাদের প্রোডাক্ট, লাইভ স্টকের প্রোডাক্ট, কিন্তু আমার এটা জিডিপি ক্যালকুলেশনে আসতেছে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। স্যার এটা আপনারা দেখবেন কিভাবে এটা আমাদের জিডিপি ক্যালকুলেশনে আমাদের আনা যায়। আরেকটা হলো স্যার আমাদের ভেটেরিনারি সার্ভিস সারা দেশে কিন্তু ভেটেরিনারি সার্ভিস এটা হচ্ছে ট্রিটমেন্ট, সরকারিভাবে বেসরকারিভাবে ভেটেরিনারি সার্ভিস দিয়ে যাচ্ছে। এই সার্ভিসটা কিন্তু সার্ভিসে যাচ্ছে, কিন্তু আমার জিডিপি লাইভস্টক ক্যালকুলেশনের মধ্যে আসতেছে না। এই দুইটা বিষয় আমাদের অ্যাড্রেস করলে আমার মনে হয় যে জিডিপি ক্যালকুলেশন কিন্তু লাইভস্টকের আরো বাড়বে। থ্যাংক ইউ স্যার। শোনো সেলিম, এটা তো ডাটা, মূল ডাটাটা কিন্তু ডিপার্টমেন্টের ডাটাই, বিবিএস ও ডাটা বানায় না, পরিকল্পনা কমিশন বানায়, ওগুলো নিয়ে হিসাব কিতাব। তবে নতুন ভ্যালুয়েটিং কাজটা যদি না এসে থাকে, আমার উচিত তোমাদের এর সঙ্গে বসা, বিবিএস এর সঙ্গে, এই যে ভ্যালুয়েশনের কাজগুলো বললাম এইটা অ্যাড হওয়া উচিত। বাট এটা যে হলে তোমার ভেটারিনারি সার্ভিস দেয় ওটা আসে, এটা ঠিক না। ওর যে বেতন এটা জিডিপিতে আসে, ওষুধ যে কিনা খাওয়ায় করে জিডিপিতে আসে, তো সেই বেতন আসতেছে, ওষুধপত্র খাওয়াচ্ছে সেটা আসতেছে, জিডিপিতে আসবে না কেন? এটা তো মার্কেট ট্রানজাকশন হলে এটা জিডিপিতে আসে। উনি ওষুধ কি বাজার থেকে কিনেন? ভেটেরিনারিয়ান যদি কিনে থাকে বা কিনায় ফার্মারকে দিয়ে, ওষুধ যখন মার্কেট ট্রানজাকশন হলো সেটাই জিডিপিতে আসে, এবং উনি যে বেতন নেয় সেটা জিডিপিতে আসে। কাজে ওটা আসে না, এটা বোধহয় ঠিক না। প্রত্যেকটা মার্কেট ট্রানজাকশন হয়ে গেলে ওই জিডিপিতে অন্তর্ভুক্ত হয়ে যায়। আর নতুন ভ্যালুয়েশন অনেক কাজকর্ম হয়তো পুরানো মেথডে করলে, নিউ অ্যাক্টিভিটি যদি ইনক্লুড না হয়ে থাকে, সেইটা বিবিএসের সঙ্গে আলাপ করে বসে, তাদের না নেওয়ার কারণ নাই, তারা তো তোমাদের শত্রু না, তোমাদের বুঝে পড়লে নিশ্চয়ই নেবে। আমি সার্ভিস জিডিপিতে আসে। আমি একটু অ্যাড করি এখানে, এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর ব্যাপার আর কি। এটা হচ্ছে যখনই এই যে মানে হাইট এবং স্কিমটাকে ম্যানুফ্যাকচারিং সেক্টরের সাথে অ্যাড করা হয়, যদি এটা আবার ওই যে এগ্রিকালচার সেক্টরের সাথে অ্যাড করা হয় তাহলে ডবল কাউন্টিং হয়ে যেতে পারে আর কি। এইখানে এখানে একটা যেটা করা যায় আর কি, সেটা হচ্ছে যে এই যে মৎস্য কি বলে পশু খাতের যে টোটাল গ্রস ভ্যালু যেটা হয় সেটার সাথে ভ্যালু অ্যাডিংটাকে ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন হিসাবে আমরা অ্যাড করতে পারি, ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন। কিন্তু যখন জিডিপি ক্যালকুলেট করা হবে তখন কিন্তু ওটা আবার ডবল করে জিডিপির মধ্যে ঢোকানো যাবে না, ওটা ইনডাইরেক্ট হিসেবে যেতে পারে। যেটা আমার একটা ভ্যালু চেইন মডেল আছে আর কি, যেটাতে ভ্যালু অ্যাডিং ক্যালকুলেশন করা যায় আর কি, সেটা যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন কতটুকু আমার মনে হয় যে শেষ করে ফেলি আর কি। আমার অনেক কিছু বলার আছে, আমি অনেক কিছু নোট করে গেছিলাম যে আলোচনা করবো আর কি। আমার মনে হয় শেষের সেশনে আমরা আগামী বৃহস্পতিবারে সেগুলো আরেকটু আলাপ করবো। তো আমি শেষ করার আগে আমি আমাদের সভাপতি জনাব জয়নুল আবেদিনকে বলছি কিছু করার জন্য। আর আমি এই সুযোগটা নিচ্ছি, মদন, we let us be in touch আর কি। Okay, we have been separated for a long time,
So let us see অসংখ্য that, ধন্যবাদ and যোগদান করার জন্য। হ্যাঁ, thank you very much. আর একটা হচ্ছে যে you may join as an observer or comment for the last session next Thursday তো হবে এটা আর কি, সেটা হবে water and environment এর উপরে, so please join and watch and pass your comments. Okay, ওখানে আমাদের আরো দুইজন বিশেষ আলোচক আছেন আর কি, তাদেরকে নিয়ে আসা হবে। তো আমি এখন পাস করছি জনাব জয়নাল আবেদিন ভাই, আপনি বলেন। আচ্ছা, থ্যাংক ইউ নজরুল। 1.5-2 ঘন্টা আজকে আলোচনা হয়েছে, খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। একজন মন্তব্য করেছেন খুবই হাইটেক ডিসকাশন। ধন্যবাদ। যাই হোক, মানে এই সমস্ত বিজ্ঞজনদের কাছ থেকে থাকার ফলে আমরা সেটাই আশা করতেছি। আজকের সঞ্চালক এবং প্রফেসর শামসুল আলমের মতো মানুষ, আর ডিএলএস থেকে 2 জন আছেন, আর বিশেষ করে মদন দে থাকার ফলে, মানে ওর মোহন আছে কিনা জানি না, মদন থাকার ফলে আমাদের আজকের আলোচনাটা আসলেই হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আমি মনে করি যে এটার থেকে আমরা সবাই উপকৃত হচ্ছে এই আলোচনা থেকে। আমি তো বিশেষ করি, কারণ আমি হলো চাষাবাসের মানুষ, এই সাইডটা কম জানি, কিন্তু আজকে সেগুলো অনেক কিছু জানতে পারলাম। আর মদনের কাছে বিশেষ করে ধন্যবাদ, যে মদনকে আমি যেদিন কথা বলেছি, ও মানে ভোরবেলা ও উঠে আরো দেরি করে ঘুমের থেকে ওঠে, কিন্তু মানে আজকে আমাদের জন্য, সে দেশের জন্য, আমাদের জন্য সে সকালবেলা উঠেছে ঘুম থেকে। এটার জন্য আসলেই ধন্যবাদ। যে আসলে যে দেশের প্রতি মমত্ব এবং আমাদের শামসুল আলম বা নজরুল ইসলাম এদের প্রতি যে সম্মান দেখানো, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা খুবই উপকৃত হয়েছি তোমার মন্তব্যগুলো থেকে। আমার শুধু কনক্লুডিং কথা হচ্ছে যে 1 ঘন্টা 46 মিনিট হয়ে গেছে। বুড়া মানুষ অনেক বেশি কথা বলি। শামসুল আলম আমার কাছাকাছি বয়স, কিন্তু বোঝা যায় না যে এত বয়স হয়েছে আর কি। কথাটা হলো যে আমরা আজকে মূলত আলোচনা করেছি এই যে ফিশারিজ এন্ড লাইভ স্টকের বিষয়টা, স্ট্র্যাটেজির কথাগুলো প্রফেসর শামসুল আলম খুব সুন্দর করে বলেছেন, এবং আশা করতেছি সেই স্ট্র্যাটেজিটা হয়তো আমাদের জব্বার সিকদার সাহেব যদি সেগুলো পড়ে আর একটু আমাদেরকে বলেন যে পরিকল্পনা কমিশন এবং দেশ কি করে সেখান থেকে আরো কোন স্ট্র্যাটেজিক ইস্যুগুলা যোগ করলে উপকৃত হবে, সেটা বলবেন। আমি শুধু একটা জিনিস বুঝি যে যে এই মাছ বা মাংস উৎপাদনটা সার্বিক কৃষি এবং সার্বিক দেশের উন্নয়নের থেকে কোনো বিচ্ছিন্ন কিছু নয়, এটা সব থেকে এক জায়গায় যেতে হবে। ফলে দেশের যে জায়গাটা, যে পভার্টি এরাডিকেশন, যেটা দেশ অনেক উন্নত করেছে, উন্নয়নের দিকে গেছে, এর জন্য আমাদের শামসুল আলম সাহেবকে ধন্যবাদ দিতেই হয়, যে কারণ পরিকল্পনার যে ফ্রেমওয়ার্ক গুলা উনি তৈরি করেছেন গত 2টার জন্য। এই জায়গাতে আমরা মনে করি এই যে খালি ওই সেক্টরাল উন্নতি হবে না, কিন্তু সেক্টরটা সার্বিক যে দেশের যে উন্নয়নের পরিকল্পনা, সবাইকে নিয়ে উন্নয়ন, আমার যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যেটা বলতেছে, সবাইকে উন্নয়নে সেখানে যেটা কন্ট্রিবিউট করে, সে উন্নয়নটা শুধু টাকা পয়সারই কথা নয়, উন্নয়নটা হলো নিরাপদ এবং পুষ্টিকর খাবার কে কতখানি খেতে পারছে, সবাই যাতে খেতে পারে, সেই জায়গাটা আবার দিতে হবে। বলে আমি বাড়াতে চাই না, আমাদের আশা করতেছি যে আমরা ওনার সবটা তো শুনতে পারি না, ওনার কাছে এটা আশা করতেছি উনি এই দিকটা খেয়াল করবেন, যে কি করে মৎস্য সম্পদের উন্নয়ন এবং কি করে পশু সম্পদের উন্নয়ন আমাদের অর্থনৈতিক উন্নয়ন করে সবাইকে নিয়ে, এবং সেই সাথে আমাদের যে খাবার এবং পুষ্টিকর নিরাপদ খাদ্যকে নিশ্চিত করে। এটাই আমি বলে আমার মনে হয় যে আজকে আরেকবার শামসুল আলম তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, সিকদার সাহেব এবং সেলিম সাহেব ধন্যবাদ, আর নজরুল ইসলাম খুব সুন্দর করে তুমি সঞ্চালনা করেছো, এটা তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে বেশি কথা বলতে হয় না, যা বলেছে প্রবন্ধকারী বলেছে। আমরা অফলাইন